আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো প্রথমেই আমরা একটু দুঃখিত, তোমাদের রেগুলার ক্লাস নেন যে নাইম ভাইয়া, তিনি একটু অসুস্থ হয়ে পড়ছেন হঠাৎ করে। তো তার পরিবর্তে আমি ক্লাস নিতে এসেছি। আমি যেহেতু প্রথম তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, তো তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নেই, তাই না? আচ্ছা, তো আমার নাম নাইমুর রহমান, মোহাম্মদ নাইমুর রহমান। আমি পড়াশোনা করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকাতে, এবং আমি ওই মেডিকেল কলেজ হাসপাতালে, মিডফোর্ড হাসপাতাল বলে যেটাকে, সেখানে এখন ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি। আমাদের এমবিবিএস পড়াশোনা মোটামুটি শেষ, ডক্টর হিসেবে সেখানে এখন কর্মরত আছি। তো সালাম দিচ্ছ অনেকেই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আর তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিই 2-1 মিনিট, তারপর আমরা পড়াশোনা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা কে কোন কলেজ থেকে কলেজে পড়াশোনা করতেছো একটু জানাও, আমি একটু দেখি তোমরা কোন কলেজের কে কে আছো। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নটরডেম কলেজ, আজিজুল হক কলেজ, রামিসা। আমার কলেজও কিন্তু আজিজুল হক কলেজ ছিল, বগুড়া আজিজুল হক কলেজ। ওকে, এরপরে নিহান ঢাকা কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে সাফাত, সায়েন্স কলেজ থেকে রেদওয়ান, রূপন্তী নোহাটা মহিলা ডিগ্রি কলেজ, BMARPC, অনেক বড় নাম কথা তোমার মেডিকেল তোমার কলেজের। আচ্ছা, মেহরাব ফেনী গভর্নমেন্ট কলেজ, RGC আনোয়ারা গভর্নমেন্ট কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট গভর্নমেন্ট কলেজ, খিলগাঁও মডেল কলেজ, হলিক্রস কলেজ, মুরারিচাঁদ কলেজ, MC কলেজ, তাই না এটাকে বলে? আচ্ছা, ভোলা কলেজ, তারপরে BF শাহিন কলেজ, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, DRMC, MUBD গোপালগঞ্জ, মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা গভর্নমেন্ট উইমেন্স কলেজ, সাভার গভর্নমেন্ট কলেজ, ল্যাবরেটরি কলেজ, রাঙামাটি সাতকানিয়া, ওয়াও, চিটাগাং কলেজ, চৌমোহনী এসএ কলেজ, কবি নজরুল কলেজ। আচ্ছা, অনেক জায়গার মানুষজন আমরা আছি, হলিক্রস কলেজ। আচ্ছা, 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 ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, BN কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা, অনেক জায়গার মানুষজন আমরা কিন্তু আছি এখানে। তানজিমুল উম্মা মাদ্রাসার মানুষজন আমরা কিন্তু এখানে আসি, ঠিক আছে? বিশ্বেশ্বর নূর মোহাম্মদ কলেজ। আচ্ছা, তো সবাইকেই কংগ্রেচুলেশন করতেছি, এবং দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সব প্রান্ত থেকে তোমরা আসছো, খুবই ভালো লাগতেছে দেখে। তো চলো তাহলে আজকে আমাদের যে ক্লাসটা, আমরা আরো কথাবার্তা বলবো, গল্প করব, তার আগে আমাদের ক্লাসটাতে একটু ঢুকে পড়ি, আমরা পড়াশোনা করি। অনেক বড় একটা কন্টেন্ট আছে আমাদের, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু এটা, ঠিক আছে? তো এটা আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে ভালোভাবে করতে হবে, এবং এই ক্লাসটা করলে আশা করা যায় তুমি একটা সিকিউ পেয়ে যাবা, ঠিক আছে? একটা সিকিউ কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে মেডিকেলেও প্রশ্ন আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে, বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেগুলো থেকেও আজকের টপিক থেকে কিন্তু প্রশ্ন কমনলি চলে আসে, ঠিক আছে? তাহলে খুবই গুরুত্বপূর্ণ কলেজ। তো আমরা কথা না বাড়াই, চলো শুরু করে ফেলি। নির্জন, এক্ষেত্রে তোমাকে অবশ্যই হচ্ছে HSC তে GP5 ইনশিওর করতে হবে, ঠিক আছে? ইনশিওর করতে হবে। ওকে, ভেরি গুড। অনেক জায়গায় মানুষজন আছি, ভেরি গুড। খুলনা মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট কলেজ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আরো কথাবার্তা বলবো পরে, আগে আমরা হচ্ছে একটু পড়াশোনা শুরু করি। ওকে, তো তোমাদের বাড়ির কাজ ছিল ক্রোমোজোমের গঠন বর্ণনা করা, তোমরা করছো নিশ্চয়। আচ্ছা, তো আজকের আমাদের B6 লেকচার, আমরা পড়ছিলাম কোষ ও এর গঠন। এই লেকচারটা আমরা পড়তেছিলাম, এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম অ্যাকচুয়ালি, এবং এর আজকে 6 নাম্বার লেকচার, B6 লেকচার, এটা আমরা শুরু করব। আচ্ছা, তাহলে প্রথমেই আমাদের এখানে আছে একটা জিনিস, সেটা হচ্ছে বংশগতীয় বস্তু, ঠিক আছে? বংশগতীয় বস্তু সম্পর্কে আলোচনা আছে। তাহলে বংশগতীয় বস্তু এটা কি জিনিস, এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে কি বুঝতে হবে বলো দেখি? এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ বংশগতি। বংশগতি জিনিসটা কি, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তাহলে বংশগতি কি জিনিস, বংশগতি কি জিনিস, এটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করব। তাহলে এই যে বংশগতি, বা ইংরেজিতে বলে কি হেয়ারিটি, হেয়ারিটি, ঠিক আছে? তাহলে এই হেয়ারিটি বা বংশগতি, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে বাবা মার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে বাহিত হয়, ঠিক আছে? আমরা কিন্তু জানি, আমরা কিন্তু বলি যে এই ছেলেটা দেখতে তার বাবার মতো হয়েছে, বা তার মায়ের মতো হয়েছে, ঠিক আছে? বা ওর চোখগুলা ওর বাবার মতো, ওর চোখ ওর মায়ের মতো, ঠিক আছে? এরকম বিভিন্ন কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার পরপরই, তাই না? তুমি যখন বাচ্চাকে দেখতে যাও তখন কিন্তু তুমি এই কথাগুলা অনেক শুনবা, ঠিক আছে? তোমার আম্মু হয়তো বলছে আরেকটা বাচ্চাকে যে এই বাচ্চাটা তার বাবার মতো দেখতে, বা তোমার ফ্যামিলি মেম্বার্স কেউ না কেউ কিন্তু বলছে, ঠিক আছে? ইভেন তুমিও যখন বাচ্চা ছিলা তখনও তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার দাদা দাদি নানা নানি, বা তোমার খালা খালু, তারা এসে বলছে যে তুমি ওই মানুষের মতো হইছো, বা তোমার বাবার মতো তুমি হইছো, তোমার মায়ের মতো তুমি হইছো, ঠিক আছে? তার মানে অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে যে, কমন উদাহরণের মাধ্যমে বুঝতে পারতেছি যে আমাদের বাবা মার বৈশিষ্ট্যগুলা আমাদের দেহে কিন্তু সঞ্চারিত হয়, আমাদের দেহে চলে আসে, ঠিক আছে? তাহলে এই যে বাবা মার বৈশিষ্ট্য, ক্যারেক্টার আমাদের দেহে বা সন্তান সন্ততিতে বাহিত হওয়ার যে প্রসেস, এটাকেই বলা হয় বংশগতি, এটাকেই বলা হয় বংশগতি। এখন যেই বস্তুটা এই বংশগতিতে হেল্প করে, বা যে বস্তুর মাধ্যমে, যে জিনিসটার মাধ্যমে এই ক্যারেক্টারগুলা
বাবা মা থেকে সন্তান সন্ততিতে আসে, সেই জিনিসটাকেই বলা হয় বংশগতীয় বস্তু, সেই বস্তুটাকেই বলা হয় বংশগতীয় বস্তু বা হেয়ারিডিটি ম্যাটেরিয়াল। ঠিক আছে, বংশগতীয় বস্তু। তাহলে বংশগতি কি জিনিস আমি আবার ক্লিয়ার করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে, এক নম্বর কথা হচ্ছে বংশগতি কি জিনিস। বংশগতি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বাহিত হয়, চলে আসে, সেটাকেই বলা হয় বংশগতি। এখন এই বংশগতি ঘটার জন্য, বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততিতে আসার জন্য যেই বস্তুটা কাজ করে, যেই বস্তুর মাধ্যমে আসে, সেটাকেই বলা হয় বংশগতি বস্তু। ঠিক আছে, এখন এই বংশগতি বস্তু হিসেবে কে কাজ করে বলো, জানো? বংশগতি বস্তু হিসেবে কে কাজ করে? এই বংশগতি বস্তু হিসেবে কাজ করে হচ্ছে আমাদের ডিএনএ। বংশগতি বস্তু হিসেবে কে কাজ করে? বংশগতি বস্তু হিসেবে কাজ করে আমাদের ডিএনএ। বংশগতি বস্তু হিসেবে কাজ করে আমাদের ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এর নাম তোমরা আগেও শুনছো, তাই না? এই ডিএনএ কিন্তু বংশগতি বস্তু হিসেবে কাজ করে। আরএনএ বংশগতি বস্তু হিসেবে সাধারণত কাজ করে না। ঠিক আছে, আরএনএ অন্য ফাংশন আছে, আমরা পরে পড়বো। আচ্ছা, তাহলে আরএনএ কিছু কিছু ক্ষেত্রে, কিছু ভাইরাসের ক্ষেত্রে বংশগতি বস্তু হিসেবে কাজ করতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আরএনএ বংশগতি বস্তু হিসেবে কাজ করে না। তাহলে বেশিরভাগ অ্যানিমেলের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বংশগতি বস্তু হিসেবে কে কাজ করে? বংশগতি বস্তু হিসেবে কাজ করে আমাদের ডিএনএ। ডিএনএ বংশগতি বস্তু হিসেবে কাজ করে। এই ডিএনএ কোথায় থাকে? ডিএনএ কোথায় থাকে বলো দেখি, তোমাদের থেকে আমি অ্যান্সারটা চাই। ডিএনএ কার ভেতরে থাকে? কিসের ভেতরে ডিএনএ থাকে বলো? ডিএনএ কিসের ভেতরে থাকে? এসএসএমসি সেফ মার্ক ফাতেমা, এটা এক্স্যাক্টলি বলা পসিবল না, বাট 78, 79, 80 এরকম, অ্যারাউন্ড 80। ঠিক আছে, অনেক সময় 81ও লাগতে পারে, 80 তুমি ধরে রাখতে পারো, 80 সেফ মার্ক। স্ক্রিন ক্লিয়ার না বলতেছে কেউ? ভেরি গুড, অনেকেই অ্যান্সার করতেছো, খুবই ভালো লাগতেছে। তাসনিম, নূর সাফিয়া, মাইশা, মাহাদিন, মাহিয়া, উন্নত, আচ্ছা উন্নত আছে আমাদের সাথে। ওকে, তানিম, মাহদিন, নুসরাত, নাহিদ, এক্সেলেন্ট, স্নিগ্ধা, ইমন, আচ্ছা সবাই তো জানো তোমরা, ভেরি গুড। তাহলে এই ডিএনএ থাকে কার ভেতরে? এই ডিএনএ থাকে আমাদের ক্রোমোজোমের ভেতরে। ডিএনএ থাকে ক্রোমোজোমের ভেতরে। এই যে এখানে একটা ক্রোমোজোমের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ক্রোমোজোমের, এই যে দেখো কি আছে ক্রোমোজোমের ভেতরে, কি আছে বলো দেখি? এই যে সেন্ট্রোমিয়ার আছে, এবং এই যে ক্রোমোজোমের বাহু, এগুলা হচ্ছে কি? এটা একটা বাহু, এটা একটা বাহু। যেহেতু এটা ভাগ হয়ে গেছে, এগুলোকে আমরা যখন বলি ক্রোমাটিড, এগুলোকে বলি ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমের বাহুর ভেতরে দেখো এই যে পেঁচানো জিনিসগুলা, ক্রোমোজোমের বাহুর ভেতরে এই যে পেঁচানো জিনিস, পেঁচানো, এই যে প্যাচ 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 প্যাচ, তাই না? পেঁচানো অবস্থায় আছে, পেঁচানো, এই যে পেঁচানো জিনিসগুলা, এগুলাকেই কি বলছে দেখো, এই যে এগুলাকেই কিন্তু মার্ক করে আনছে, এগুলাকেই বড় করে আনছে, এগুলাকেই বড় করে আনছে, দেখতে পাইছো? এগুলাকেই কিন্তু বড় করে আনছে, ঠিক আছে? এবং এগুলাকেই বলতেছে কে? ডিএনএ। এগুলাকে কি বলতেছে? ডিএনএ। তাহলে এই দেখো ক্রোমোজোমের ভেতরেই কি আছে? ডিএনএ আছে। ক্রোমোজোমের ভেতরেই কি আছে? ডিএনএ আছে। ঠিক আছে, আচ্ছা এই ক্রোমোজোম আবার কোথায় থাকে? এই ক্রোমোজোম অন্য কোথাও থাকে না, আমরা সবাই জানি, বাচ্চারাও জানে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে, তাই না? ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াস আবার কোথায় থাকে? আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে একটা সেলের কেন্দ্র, প্রাণ কেন্দ্র বলা হয়, মস্তিষ্ক বলা হয়। তাহলে সেল বা কোষের ভেতরেই থাকবে, এটা তো সবাই জানে, তাই না? তাহলে ডিএনএ থাকে ক্রোমোজোমের ভেতরে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াস থাকে একটা কোষের ভেতরে, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে তাহলে আমাদের বংশগতি বস্তু হিসেবে কে কাজ করে? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আমাদের বংশগতি বস্তু হিসেবে কাজ করে। এবং তার মানে কি, ডিএনএ হচ্ছে কি করে, বা মাতা পিতার বৈশিষ্ট্যগুলা তাদের সন্তান সন্ততিতে বাহিত করতে হেল্প করে, এই জন্য এটাকে বলা হয় বংশগতীয় বস্তু। তাহলে এটা আমাদের খুবই বেসিক একটা কনসেপ্ট, আমরা খুবই ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করছি। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু কাইন্ডলি জানাও, ঠিক আছে? আচ্ছা, ইয়েস নো পোলের মাধ্যমেও জানাতে পারো তোমরা। নেহা, এসএসএমসির ফুল ফর্ম হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ইয়েস প্রিয়ন্তী, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ সুসজ্জিত থাকে। আচ্ছা, স্ক্রিন আমি বলছি, জানাইছি ভাইয়াদেরকে, ঠিক করবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। আচ্ছা, ইকতেদারুল, এই প্রশ্নের অ্যান্সার যদি ব্যাখ্যা করতে যাই, এটা একটু সময়ের ব্যাপার, এটা তো ক্লাসের মধ্যে করা পসিবল না। তারপরে আমি বলি যে হচ্ছে তোমার এসএসসি তে 4.83 তেমন সমস্যা নাই। তোমার যদি এইচএসসি তে 5 থাকে তাহলে খুবই ভালো, আর যদি 5 এর কম থাকে তাহলে নাম্বার কিছুটা কমে, মানে কাটবে তোমার, ঠিক আছে? নাম্বার কাটবে,
যেটা তোমার জন্য একটু তখন টাফ হয়ে যেতে পারে। তো চেষ্টা করো যাতে 5 থাকে। তুমি কেন কমের চিন্তা করতেছো? তুমি এখন থেকে যদি ভালোভাবে পড়াশোনা করো, পরিশ্রম করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এইচএসসি তে জিপি 5 পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্রোমোজোম 46-এ থাকে না সাফাত। সাফাত, সেল তো অসংখ্য আছে, তোমার একটা সেলের ভেতরেই 46টা ক্রোমোজোম আছে, একটা সেলের ভেতরেই 46টা ক্রোমোজোম আছে। তাহলে চিন্তা করো কতগুলো আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই বলছো যে ক্লিয়ার তোমাদের কাছে। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাইলে আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড আমরা বললাম। আচ্ছা, ডিএনএ, ডিএনএ কি জিনিস? ডিএনএ এর ফুল ফর্মটা একটু চিন্তা করো আগে। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমি একটু লিখি তাহলে, ঠিক আছে? ডিএনএ এর ফুল ফর্ম যদি আমরা লিখি সেটা কিরকম দাঁড়ায়? এরকম, ডিঅক্সি রাইবো, তারপর কি নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, তাই না? আমরা বুঝতে পারতেছি ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড প্রথম আবিষ্কার করেন যে বিজ্ঞানী, প্রথম যে বিজ্ঞানী দেখতে পান তার নাম কি জানো? প্রথম যে বিজ্ঞানী দেখতে পান তার নাম হচ্ছে মিশার, বা তার পুরো নাম হচ্ছে ফ্রেডরিক মিশার। এবং তিনি কোন কোষে এটা দেখতে পাইছে জানো? তিনি দেখতে পাইছে হচ্ছে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসের ভেতরে। শ্বেত রক্তকণিকার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভেতরে তিনি প্রথম ডিএনএ কে দেখতে পাইছে। ঠিক আছে? তিনি প্রথম নিউক্লিক অ্যাসিডকে দেখতে পাইছে। এবং তিনি নামকরণ করছেন কি সেটাকে জানো? তিনি কিন্তু সেটাকে নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন নাই, তিনি নামকরণ করছেন নিউক্লিন। তিনি নামকরণ করছেন নিউক্লিন। আর পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এই নামটা দিছে, যেটা আমরা বর্তমানে ইউজ করতেছি নিউক্লিক অ্যাসিড, এই নামটা দিয়েছেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে অল্টম্যান। অল্টম্যান নামক বিজ্ঞানী নিউক্লিক অ্যাসিড নামকরণ করছেন। ঠিক আছে? এরপরে আরেকজন বিজ্ঞানী আসছেন যার নাম হচ্ছে কোসেল। তিনি করছেন কি, এই নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠনটা বর্ণনা করছেন। নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত সেটা বর্ণনা করছে এই কোসেল। ঠিক আছে? কোসেল কি করছে? নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত সেটা তিনি বর্ণনা করছেন। এবং তিনি বলছেন এর ভিতরে কি কি আছে। এর ভেতরে আছে 2 ধরনের নাইট্রোজেন বেস। এর ভেতরে আছে হচ্ছে নাইট্রোজেন বেস। আর কি আছে? সুগার আছে, সুগারের কথা বলছেন তিনি। আর বলছেন ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস কি আমরা একটু বিশ্লেষণ করব। আমাকে কেউ বলতে পারবা নাইট্রোজেন বেস দ্বারা কি বোঝানো হচ্ছে? হোয়াট ইজ নাইট্রোজেন বেস? একটু ব্যাখ্যা করে বলো দেখি, নাইট্রোজেন বেস কি? ইয়েস। আচ্ছা, রাফি বলছে আপনি বলেন। আমি তো বলবো রাফি, অবশ্যই বলবো। আমি তো বলার জন্য আসছি, তাই না? তোমরা জানো কি না তাই জানতে চাচ্ছিলাম একটু, বা তোমরা কতটুকু জানো, তাহলে আমার বলতে সুবিধা হবে, তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ক্ষার এগুলো, তাই না? তাহলে আমরা দেখি বেজ। এই বেজ মানে কি? বেজ মানে আমরা সবাই জানি অ্যাসিড বেজ। বেজ মানে ক্ষারকে বোঝাচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যেন তেন কোনো ক্ষার না, এটা এমন একটা ক্ষার যেই ক্ষারের ভেতরে নাইট্রোজেন থাকে। তাহলে নাইট্রোজেন যুক্ত একটা ক্ষার, নাইট্রোজেন যুক্ত একটা ক্ষার, এরকম যে ক্ষারের ভেতরে নাইট্রোজেন মূলকটা আছে অবশ্যই, সেটাকে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক। আচ্ছা, এছাড়া এখানে আর কি আছে? নাইট্রোজেন ক্ষারক ছাড়া আর কি আছে? তাহলে এখানে একটা জিনিস হচ্ছে নাইট্রোজেন ক্ষারক আছে, এক নাম্বার জিনিস নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন বেস আছে। এছাড়া এখানে কি আছে? সুগার। এই সুগারটা কি জিনিস? এটা কি কোনো প্রোটিন, কোনো লিপিড, না কার্বোহাইড্রেট? বলো, জানার কথা, তোমাদের নাম থেকেও বোঝার কথা। বলো, এটা কি প্রোটিন নাকি লিপিড না কার্বোহাইড্রেট? এক্সিলেন্ট। তাসনিম, মারুফা, সুদীপ্তা, সাফাত, রতন, আরিফ, খাদিজা, এভা, মুশফিকা, সুমাইয়া সবাই অ্যান্সার করছে এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। ভেরি গুড। তাহলে এই সুগার হচ্ছে একটা কার্বোহাইড্রেট, একটা শর্করা জাতীয় পদার্থ। এটা একটা শর্করা জাতীয় পদার্থ। ঠিক আছে? আচ্ছা, এই সুগারটা কয় কার্বন বিশিষ্ট জানো? এই সুগারটা কয় কার্বন বিশিষ্ট হয়? এটা এই সুগারে কি
10টা কার্বন আছে না 20টা কার্বন আছে বলো? 10টা না 20টা? এই সুগারে কি 10টা কার্বন আছে না 20টা কার্বন আছে? ভেরি গুড, অনেকেই জানো তোমরা। উন্নত বলছে লামিয়া, আবিদ, মাইশা, সামিরা, জয়ী, সাদিয়া, উন্নত, মেহরাব, বর্ণ। আচ্ছা, বর্ণ অনেক বেশি বলে ফেলছো। আচ্ছা, মারুফা তার অর্ধেক বলছো। আচ্ছা, সাফাত, তাসফিয়া, ফাতেমা, উন্নত। আচ্ছা, রামিসা, ভেরি গুড। তাহলে এই সুগারটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এই সুগারের ভেতর মনে রাখবা 5টা কার্বন থাকে। এই জন্য এই সুগারকে বলা হয় পেন্টোজ সুগার। ঠিক আছে? পেন্টা, এই পেন্টা মানে হচ্ছে 5, পেন্টা মানে 5 বা 5। ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে বলা হয় পেন্টোজ সুগার। তোমরা কি জানো হেক্সা মানে কি? হেক্সা মানে কি বলো দেখি? পেন্টা মানে 5, হেক্সা মানে? হেক্সা মানে? ভেরি গুড, অনেকেই জানো তোমরা। হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, হেপ্টা মানে 7, অক্টা মানে 8, ননান, ননেন মানে হচ্ছে 10, আর ডেকা ননেন মানে হচ্ছে 9, আর ডেকা মানে 10। ঠিক আছে? তোমরা কোষ রসায়ন পড়ার সময় এগুলা পাবা। আচ্ছা, এছাড়া কি আছে? ফসফরিক অ্যাসিড, 3 নাম্বার জিনিস, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে ফসফেটও বলা হয়। সংক্ষেপে ফসফেটও বলা হয়। তাহলে এই 3টা জিনিস কে দেখছে? বিজ্ঞানী আলব্রেক্ট কোসেল। তিনি নিউক্লিক অ্যাসিডের ভিতরে এই 3টা রাসায়নিক পদার্থকে পাইছেন। কি কি পাইছেন? নাইট্রোজেন বেসকে পাইছেন, তারপরে পাইছেন সুগার এবং ফসফরিক অ্যাসিড। তাহলে এই 3টা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডের ডিএনএ বা আরএনএ এর গাঠনিক একক বা উপাদান, গাঠনিক উপাদান। ঠিক আছে? আচ্ছা, এছাড়া এরপর ল্যাভেইন নামক বিজ্ঞানী, তিনি ডিএনএ ও আরএনএ নামে 2 ধরনের নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার করছেন। ল্যাভেইন কি করছে? ডিএনএ আরএনএ দুইটা জিনিসকে আলাদাভাবে আবিষ্কার করছে ল্যাভেইন। এই দুটাকে আলাদাভাবে আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ল্যাভেইন, ডিএনএ এবং আরএনএ। ওকে, তাহলে এই স্লাইডে আমরা কি পড়লাম? আমরা প্রথম পড়লাম হচ্ছে যে এই নিউক্লিক অ্যাসিড আমরা যেটা পড়লাম, যেটা তোমার হচ্ছে কি হিসেবে কাজ করে? বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে, বৈশিষ্ট্যগুলোকে ক্যারি করে বাবা মা থেকে সন্তানের দেহে নিয়ে যায়। তাহলে এই যে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা প্রথম দেখতে পাইছেন, প্রথম আবিষ্কার করছেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ফ্রেডরিক মিশার। এবং তিনি কোন কোষের নিউক্লিয়াস দেখতে পাইছেন? আমাদের যে ডাব্লিউবিসি কোষ আছে, শ্বেত রক্তকণিকা কোষ, যারা জীবাণুর সাথে ঘুষুম ঠুসুম করে, মারামারি করে, সেই শ্বেত রক্তকণিকা কোষের নিউক্লিয়াসে তিনি এই নিউক্লিক অ্যাসিডগুলোকে দেখতে পাইছেন। এবং সেই শ্বেত রক্তকণিকাটা কোথায় ছিল? সেটা ছিল ক্ষত স্থানের পুঁজে। ঠিক আছে? ক্ষত স্থানের পুঁজে, একটা ব্যক্তির ক্ষত স্থানের পুঁজের ডাব্লিউবিসি থেকে তিনি এটাকে আলাদা করছেন। আচ্ছা, কিন্তু তিনি সেগুলোকে নামকরণ করছেন নিউক্লেইন বা নিউক্লিন নামকরণ করছেন। আর পরবর্তীতে অল্টম্যান তাদেরকে কি নাম দিছে? নিউক্লিক অ্যাসিড। আর এর পরবর্তীতে আবার রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে বিজ্ঞানী কোসেল। তিনি 3টা জিনিসের কথা বলছে যে এই নিউক্লিক অ্যাসিডের ভিতরে কি আছে? নাইট্রোজেন বেস আছে, সুগার আছে এবং একটা ফসফরিক অ্যাসিড আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা এই যে নিউক্লিক অ্যাসিড। দেখো, নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? এটাকে বলা হয় মাস্টার মলিকুল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? মাস্টার মলিকুল, এটা অনেক কাজের জন্য সে ভূমিকা পালন করে, আমাদের অনেক বৈশিষ্ট্যকে সে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এই জন্য এটাকে বলা হয় মাস্টার মলিকুল। এই নিউক্লিক অ্যাসিড কয় রকম হতে পারে? নিউক্লিক অ্যাসিড হতে পারে 2 রকমের। একটা হচ্ছে ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আবার আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অথবা রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড আমাদের আছে। আচ্ছা, এবং এদের 3টা করে অংশ থাকে, 3টা করে অংশ থাকে, যেটা আমাদের ওই যে কোসেল নামক বিজ্ঞানী তিনি অলরেডি বলে ফেলছেন। কি কি থাকে? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটা কাজ আছে, সেটা হলো এই ছবি দেখে তুমি বলবা, ছবি দেখে বলবা যে আরএনএ আর ডিএনএ এর মধ্যে কি পার্থক্য তুমি পাচ্ছ। ছবির দিকে এক নজর তাকাই, এক নজর তাকাবা, বেশিক্ষণ তাকায় থাকবা না, একটু তাকাবা, অল্প একটু তাকাবা, তাকাই বলবা কি ডিফারেন্স দেখতে পাচ্ছ, বলো। ভেরি গুড সাফাত। মেহরাব, ভেরি গুড। উন্নত, আমির হামজা বলছো অনেক ডিফারেন্স। তুমি একটা বলো আমির হামজা। কনা, এক্সেলেন্ট, টু দ্য পয়েন্ট। তাসফিয়া বলছো ঠিকঠাক, ভেরি গুড। রাফিন বলছো, সাদিয়া বলছো ভেরি গুড, মারিয়াম, খাদিজা, নাওয়ার, ইয়েস, লামিয়া, ভেরি গুড। অনেকেই তোমরা বলছো, অনেকেই জানো, এক্সিলেন্ট, তোমরা অনেক ভালো জানো। ওকে, তাইলে এই যে আরএনএ তে দেখো কয়টা সূত্র আছে বা সুতা আছে? কয়টা? একটা। এখানে একটা মাত্র সুতা, সরি, এখানে হচ্ছে
একটা মাত্র সুতা বা একটা মাত্র সূত্রক। আর এখানে কয়টা সূত্রক দেখো, এটা একটা, এই পাশে আরেকটা, তাহলে এখানে দুইটা সূত্রক আছে। ডিএনএ ক্ষেত্রে ডিএনএ দ্বিসূত্রক, দুইটা সুতা আছে, আর আরএনএ হচ্ছে এক সূত্রক, একটা মাত্র সুতা আছে। ঠিক আছে, আচ্ছা এটাই হলো এখন পর্যন্ত ডিফারেন্স, আমরা জাস্ট একবার তাকায় দেখে বুঝতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটু ডিটেলসে ঢুকবো। ঠিক আছে, আমরা এখন কি করব, নিউক্লিক অ্যাসিডের আরো ভেতরে ঢোকার চেষ্টা করব। তো এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, এটাকে আমাদের কিন্তু আঁকতেও হয়। ঠিক আছে, আঁকতে হয় কিভাবে এটা গঠিত হয়েছে, কিভাবে স্ট্র্যান্ডগুলো তৈরি হয়েছে, সুতাগুলো তৈরি হয়েছে, কিভাবে নাইট্রোজেন বেসগুলো সজ্জিত আছে, সেগুলো কিন্তু আমাদেরকে আঁকতে হয়। তো এই ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ। এই ডিএনএ কে ভালোভাবে বোঝার জন্য, একবারে ক্রিস্টাল ক্লিয়ারলি বোঝার জন্য, ঠিক আছে, ভেতর থেকে বোঝার জন্য আমরা একটু একটা ফাঁকা পেজ নিব এবং সেই পেজে ডিএনএ এর ছবি আঁকার চেষ্টা করব। ঠিক আছে, বাট ডিএনএ এর ছবি আমরা প্রথমেই আঁকতে যাব না। অনেকেই যেটা করে, অনেক জায়গায় তুমি দেখবা যে প্রথমেই তারা ডিএনএ এর ছবি আঁকতেছে বা ডিএনএ এর ভিতরে কি আছে বলে দিচ্ছে। আমরা সেটা করব না, আমরা আজকে যেটা করব একটু ডিফারেন্টলি আগাবো। ঠিক আছে, যাতে আমরা ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট গ্রো করতে পারি। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে ডিএনএ কে ভাঙবো, ডিএনএ কে প্রথমে ভাঙবো। ঠিক আছে, ডিএনএ কে ভেঙে তারপরে আমরা সেটাকে আবার জোড়া লাগাবো। ঠিক আছে, ডিএনএ কে প্রথমে ভাঙবো, তারপরে ভেঙে টেঙে আবার নতুন করে পুনরায় জোড়া লাগাবো। তাহলে আশা করি আমাদের জন্য জিনিসটা বোঝা মোর ফ্রুটফুল হবে, আমরা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে একটা ক্রোমোজোমের ছবি আঁকবো, একটা ক্রোমোজোমের ছবি আঁকবো। ধরো এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটাই হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। ঠিক আছে, আমরা আগে একটা ছবি দেখছিলাম, এই যে এখানে ক্রোমোজোমের একটা ছবি দেখছিলাম। এই ছবিতে কি ছিল, এখানে তোমার দুইটা এরকম অংশ ছিল, ক্রোমাটিড ছিল, ভাগ হয়েছিল, ক্রোমোজোমের বাহুটা মাঝ বরাবর ভাগ হয়ে গেছিল, মাঝ বরাবর এরকম ভাঁজ হয়ে গেছিল, মানে ভাগ হয়ে গেছিল, আলাদা হয়ে গেছিল। ঠিক আছে, তখন এগুলোকে বলা হয় ক্রোমাটিড। এরকম ভাগ হয় কখন, এটা ভাগ হয় কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময় এরকম এরা মাঝ বরাবর ভাগ হয়ে যায়। ঠিক আছে, বাট তুমি এমনি ক্রোমোজোম, এরকম ক্রোমোজোম আঁকতে পারো। ঠিক আছে, একটা বাহু বিশিষ্ট মানে ক্রোমাটিড ছাড়া তুমি এরকম ক্রোমোজোম আঁকতে পারো। এই ক্রোমোজোমের ভেতরে কি ছিল একটু দেখে আসি আমরা। ক্রোমোজোমের ভেতরে কি ছিল, এই যে প্যাচ, এই যে প্যাচানো জিনিস, এগুলোকে আমরা কি বলছিলাম মনে আছে? এই প্যাচানো জিনিসগুলা, এই প্যাচানো জিনিসগুলোর নামই তো ছিল ডিএনএ। এই যে প্যাচানো জিনিস, এটাই তো ডিএনএ ছিল, তাই না? তাহলে এর ভেতরে কি আছে, এর ভেতরে আছে ধরো এই যে প্যাচানো জিনিসপত্র, এরকম প্যাচানো আছে, প্যাচানো জিনিসপত্র আছে। ঠিক আছে, এরকম প্যাচানো জিনিসপত্র এর ভেতরে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এরকম দ্বিসূত্রক হইতে পারে, আমি পুরোটা আঁকতেছি না, জাস্ট এখানে এরকম দেখাচ্ছি। আচ্ছা এখন এর কি করছি আমরা, একটা অংশকে আলাদা করছি, এর একটা অংশকে আমরা আলাদা করব। ঠিক আছে, এর মধ্যে থেকে একটা অংশকে আমরা আলাদা করব। কোন অংশটুকু আলাদা করব, ধরো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা, তাহলে ক্রোমোজোমের ভেতরে কি আছে এটা তো বুঝতে পারতেছি, তাই না? ক্রোমোজোমের ভেতরে আছে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। এটা কি, এটা হচ্ছে একটা, সরি, এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা ডিএনএও হতে পারে, আরএনএও হতে পারে। নিউক্লিক অ্যাসিড দুই রকমের হতে পারে, আমরা তো অলরেডি বলছি, এটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ হতে পারে। আচ্ছা তাহলে এটা ধরো একটা ডিএনএ বা আরএনএ, আচ্ছা বা একটা নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা চিন্তা করতেছি। এই নিউক্লিক অ্যাসিডের একটা অংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু আছে, এখান থেকে এই পর্যন্ত অংশ, এই অংশটুকুকে আমরা এখান থেকে বের করব, এখান থেকে বের করব। বের করে এটাকে কোথায় আনবো, এটাকে বের করে আমি এখান থেকে এই জায়গায় আনলাম। ঠিক আছে, ওখান থেকে বের করে এই যে এখানে আনছি। ঠিক আছে, তাহলে এই অংশটুকুকে বের করে এই জায়গায় আনলাম। ঠিক আছে, আচ্ছা আনার পরে কি করছি দেখো, আনার পরে এটাকে আমি আবার ক্রস সেকশন করছি, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কাটছি, সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এটাকে আমরা কাটছি, যেটাকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কাটছি, এটাকে এরকম সূক্ষ্ম ভাবে কাটছি, স্লাইস করছি, স্লাইস, এরকম স্লাইস করছি। তাহলে এরকম যদি স্লাইস করি, তাহলে এটার আমি এরকম ছোট ছোট খণ্ড পাবো কিনা বলো দেখি। এরকম ছোট ছোট, এই যে এখান থেকে, এখান থেকে, তারপরে যে এখান থেকে এরকম ছোট ছোট খণ্ড, এই খণ্ডগুলা পাবো কি পাবো না বলো? এই খণ্ডগুলা কি পাওয়া পসিবল না পসিবল না বলো দেখি? পাবো, তাই না? ভেরি গুড, ভেরি গুড। ক্রোমোজোমে সাধারণত ডিএনএ থাকে, ডিএনএ বেশি থাকে, আরএনএ সামান্য থাকতে পারে। ঠিক আছে, আরএনএ মেইনলি থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। ওকে,
হ্যাঁ পসিবল, সবাই বলতেছো পসিবল, তাই না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে আমরা এরকম যদি এটাকে এই অংশটুকুকে ডিএনএ এর এই অংশটুকুকে বা নিউক্লিক অ্যাসিডের এই অংশটুকুকে আমরা কেটে প্রথমে এখানে আনছি, এনে আরো স্লাইস করছি, সুন্দর করে স্লাইস করছি, একবারে কেটে চপচপ করছি, একবারে স্লাইস করে ফেলছি, ঠিক আছে? তাহলে এরকম ছোট ছোট আমরা খণ্ড দেখতে পাবো, এরকম ছোট ছোট খণ্ড দেখতে পাবো। এই খণ্ডগুলোর একটা নাম আছে, কেউ কি জানো এই খণ্ডগুলোকে কি বলা হয়? এই খণ্ডগুলোকে কি বলা হয়, কেউ জানো? ইয়েস নিশাত, তোমার কমেন্ট দেখা যায়, আমি দেখতে পাচ্ছি নিশাত। কাটার প্রসেসের নাম দরকার নাই, তুমি জাস্ট মনে করো তুমি চাকু দিয়েই কাটছো, ঠিক আছে? ওই প্রসেসটা ইম্পর্টেন্ট না। ভেরি গুড, সাদিয়া কারেক্ট অ্যান্সার করছো, এক্সিলেন্ট। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি, এইটাকে বলা হয় নিউক্লিওটাইড। এই খণ্ডগুলাকে, এই খণ্ডগুলাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে? তাহলে এই খণ্ডগুলোকে আমরা কি বলবো? এই খণ্ডগুলোকে আমরা বলবো নিউক্লিওটাইড। তার মানে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তাহলে এগুলো সবগুলো এক একটা নিউক্লিওটাইড। ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, সবাই অ্যান্সার করবা, সেটা হলো এই নিউক্লিওটাইড গুলাকে তুমি যদি এখন জোড়া লাগাও, নিউক্লিওটাইড গুলাকে তুমি যদি এখন জোড়া লাগাও, তাহলে কি তৈরি হবে? এটাই প্রশ্ন, বলো। নিউক্লিওটাইড গুলাকে জোড়া লাগালে কি তৈরি হবে? ভেরি গুড আদিত্য, ফাহিম, তুয়া, খাদিজা, মাইশা, তাসফিয়া, সিয়াম, আরিফ, বুশরা, নাহিদ, ফারিহা, রতন, আমির হামজা, উন্নত, নিঝুম, সিয়াম, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। কি তৈরি হবে? কি তৈরি হবে? তাহলে তুমি কি ভেঙে তৈরি করছিলা? এই যে কার পোর্শন ছিল এটা? এটা একটা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের পোর্শন ছিল, এবং সেটাকে তুমি এখানে আনছো, এনে কাটছো, কাটলে কি তৈরি হয়েছে? নিউক্লিওটাইড তৈরি হয়েছে। তাহলে এগুলোকে তুমি যদি আবার জোড়া লাগাও, এগুলোকে জোড়া লাগালে আবার কি তৈরি হবে? নিউক্লিওটাইড গুলোকে জোড়া লাগালে আবার ডিএনএ তৈরি হবে বা নিউক্লিক অ্যাসিড তৈরি হবে, তাই না? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে ডিএনএ কে ভেঙে বা নিউক্লিক অ্যাসিডকে ভেঙে তুমি পাচ্ছ নিউক্লিওটাইড, তাহলে নিউক্লিওটাইড গুলোকে জোড়া লাগালে আবার এই জিনিসটাই তৈরি হবে। এটা কি ছিল? এটা একটা ডিএনএ ছিল বা নিউক্লিক অ্যাসিড ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এর মধ্যে একটা নিউক্লিওটাইড আমরা নিচ্ছি, একটা নিউক্লিওটাইডকে আমরা এই পাশে আনতেছি, ঠিক আছে? এনে এই নিউক্লিওটাইডটাকে আমরা কি করব? জুম করব। এই নিউক্লিওটাইডটাকে আমরা জুম করব, এরকম বড় করব, ঠিক আছে? তাহলে বড় করলে আমরা আবার দুইটা অংশ দেখতে পাই, ঠিক আছে? এটা কি করতেছি একটু খেয়াল করো, এটা আমরা হচ্ছে জাস্ট জুমিং করতেছি, এই জায়গাতে জুমিং করতেছি, বড় করে দেখতেছি, ঠিক আছে? স্যামসাং S25 আলট্রা মোবাইল দিয়ে 100x এ জুম করতেছি, অথবা ধরো যে তোমার হচ্ছে মাইক্রোস্কোপের নিচে নিছি, নিয়ে জুম করে দেখতেছি। তাহলে এই ছোট জিনিসটাকে, এটাকে যখন আমি জুম করতেছি, জুম করলে এরকম বড় একটা জিনিস তৈরি হচ্ছে, বড় একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দুইটা পোর্শন দেখতে পাচ্ছি, দুইটা কালারের অংশ দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথম যে অংশটা বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছ, এই বেগুনি কালারের অংশটা, এই অংশটুকুকে, এইটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় নিউক্লিওসাইড। ঠিক আছে? এটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর বাকি অংশটাকে কি বলা হয় কেউ জানো? এই অংশটাকে কি বলা হয়? সবুজ অংশটাকে, এটাকে কি বলা হয় কেউ জানো? ইয়েস, ড্রিম ফোন, এটা অনেকেরই ড্রিম ফোন, তাই না? ভেরি গুড আয়শা, ফারিয়া, বর্ণ, মেহেজারুল, শাফাত, এক্সিলেন্ট, নাফিসা, ভেরি গুড, ভেরি গুড, তোমরা অনেক ভালো জানো। তাহলে এই অংশটার নাম হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? আমরা সংক্ষেপে ফসফেট বলতে পারি, ফসফেট। এটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই নিউক্লিওটাইডকে তুমি যদি জুম করে দেখো, দেখবা যে এর ভিতরে দুইটা অংশ আছে। একটা অংশের নাম হচ্ছে নিউক্লিওসাইড, আর একটা নাম কি? ফসফেট। আর একটা নাম হচ্ছে আমাদের ফসফেট, ঠিক আছে? নিউক্লিওসাইড এবং ফসফেট। তাহলে দুইটা অংশ, নিউক্লিওসাইড এবং ফসফেট। আচ্ছা, এখন এই নিউক্লিওসাইড এবং ফসফেট, এই দুইটা জিনিসকে তুমি যদি জোড়া লাগাও, তাহলে কি তৈরি হবে একটু বলো? নিউক্লিওসাইড আর ফসফেটকে জোড়া লাগালে আবার কি তৈরি হবে?
ইয়েস রেহানা, তোমার মেসেজ দেখা যায়। আমির হামজা তোমার নাম চ্যান্ট করতেছে, তুমি গোল করছো যে, এই জন্য তোমার নাম চ্যান্ট করতেছে সবাই স্টেডিয়ামে। ভেরি গুড, সবাই জানো তোমরা খুবই ইন্টেলিজেন্ট মানুষজন। নিউক্লিওটাইড, তাই না? এই নিউক্লিওসাইড প্লাস ফসফেট, এটাকে আবার যদি তুমি কানেক্ট করো, এই দুটাকে যদি জোড়া লাগাও, তাহলে কি তৈরি হবে? এই নিউক্লিওটাইডই তৈরি হবে। ঠিক আছে, এখন আসো, এই যে নিউক্লিওসাইডটা আমরা দেখলাম, নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইড যে আমরা দেখলাম, ঠিক আছে, এই নিউক্লিওসাইড আমরা দেখলাম, এই নিউক্লিওসাইডকে আবার ভাঙা যায়, এই নিউক্লিওসাইডকে আবার ভাঙা যায়, ঠিক আছে, নিউক্লিওসাইডটাকে আবার ভাঙা যায়। আচ্ছা, এই নিউক্লিওসাইডটাকে আবার কি করা যায়? নিউক্লিওসাইডটাকে ভাঙা যায়, এই নিউক্লিওসাইডকে ভাঙা যায়। এই নিউক্লিওসাইড ভাঙলে আবার দুইটা অংশ তৈরি হয়, দুইটা জিনিস পাওয়া যায়। নিউক্লিওসাইডটাকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়। কি কি পাওয়া যায় জানো? এটাকে ভাঙলে পাওয়া যায় একটা হচ্ছে সুগার, এটাকে ভাঙলে একটা সুগার পাওয়া যায়, সুগার, ওই যে কার্বোহাইড্রেট আমরা বলছিলাম। তাহলে কেমন সুগার? পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার পাওয়া যায়। আরেকটা কি পাওয়া যায়? আরেকটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ওই যে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন যুক্ত ক্ষারক পাওয়া যায়। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক আমরা এখানে পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয়, আরেকটা প্রশ্ন, একটু ট্রিকি প্রশ্ন, ঠিক আছে, তাহলে তোমাকে বলা হলো তুমি তিনটা জিনিস জোড়া লাগাবা, তিনটা জিনিস জোড়া লাগাবা। কি কি জিনিস জোড়া লাগাবা? তুমি জোড়া লাগাবা হচ্ছে একটা সুগার, একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট। এই তিনটা জিনিস তুমি জোড়া লাগাবা, সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফেট। সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফেট কোন তিনটা? এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। তাইলে তুমি কি পাবা? এই তিনটা জিনিসকে জোড়া লাগালে তুমি কি পাবা বলো? এক্সিলেন্ট, তাহসিন অ্যান্সার করে ফেলছো। ফাহিম, ফাতেমা, পল্লবী, রুদ্র, লিসান, আরিফ, দৃশ্য, রতন, নোভা, নীরব, মুশফিকা, মেহরাব, সঞ্জিদা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। কি পাবা তুমি? নিউক্লিওটাইড পাবা। তোমরা অনেক ভালো জানো, ভালো বোঝো। তাহলে এই তিনটা জিনিস, প্রথমে সুগার আর নাইট্রোজেন বেস, এই দুটাকে যুক্ত করলে পাবো নিউক্লিওসাইড, তার সাথে ফসফেট আমরা যুক্ত করতেছি, যুক্ত করলে পাবো নিউক্লিওটাইড, তাই না? খুব ইজি। আচ্ছা, এখন তুমি যদি অনেকগুলো এরকম নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড যদি পাশাপাশি যুক্ত করো, তাহলে কি পাবা তুমি? তাহলে পাবা এরকম একটা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ পেয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারবো এদেরকে জোড়া লাগানোর মাধ্যমে। বাট আমাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে সুগার চিনতে হবে। সুগার কয় রকম হতে পারে বলো দেখি? সুগার, সুগার কয় রকম হতে পারে? এই সুগার কিন্তু হইতে পারে দুই রকমের, তাই না? এই সুগার হতে পারে দুই রকমের। কি কি? এর মধ্যে একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হতে পারে রাইবোজ সুগার, আরেকটা কি হতে পারে? ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে সুগার দুই রকম হতে পারে, একটা হচ্ছে রাইবোজ সুগার, আরেকটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, ওকে। এখন এই রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগার, এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে ডিফারেন্স কিন্তু খুবই কম। এই ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, আমি একটা ছবি আঁকবো প্রথমে। তো ধরো আমি রাইবোজ সুগারের ছবি আঁকতেছি, রাইবোজ সুগারের ছবি আঁকতেছি। আমরা বলছি রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার এর কয় কার্বন বিশিষ্ট? এরা হচ্ছে সবাই 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, তাই না? তাহলে এই সুগারের একটা অক্সিজেন থাকে এবং এদের 4টা বাহুতে এরকম চারটা, চারটা না 5টা বাহু থাকে, 5টা বাহুতে 5টা কার্বন থাকে। তাহলে এটা ধরো 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের
3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন এবং এখানে আছে 5 নাম্বার কার্বন। ঠিক আছে, 1 নাম্বার কার্বনে এখানে থাকে উপরে এইচ, আচ্ছা 1 নাম্বার কার্বনে উপরে থাকে হচ্ছে OH, নিচে থাকে H। 2 নাম্বার কার্বনে উপরে থাকে H, নিচে থাকে OH। 3 নাম্বার কার্বনে উপরে H, নিচে OH। 4 নাম্বার কার্বনের নিচে H আর উপরে CH2OH। ঠিক আছে, CH2OH এটা থাকে। তাহলে এই যে 5টা কার্বন আমরা পেলাম এবং আমরা কি পাইছি, একটা অক্সিজেন মাঝখানে আছে, 2 নাম্বার কার্বনের উপরে H, নিচে OH আছে। এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, এটা একটা রাইবোজ সুগার। ঠিক আছে, ওকে, এটা একটা রাইবোজ সুগার। এখন তুমি যদি একটা কাজ করো, কি কাজ? খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে এই যে 2 নাম্বার কার্বন, এখান থেকে ধরো একটা অক্সিজেনকে তুমি সরাই দিলা। এই যে অক্সিজেন আছে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বন থেকে তুমি কি করলা, অক্সিজেনকে সরাই দিলা। ঠিক আছে, এখন যে সুগারটা হলো এটাই এখন হয়ে গেল তোমার কি, এটাই হয়ে গেল ডিঅক্সিরাইবোজ সুগার। এটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। বুঝতে পারছো দুটার মধ্যে ডিফারেন্স কি? একটা জায়গাতে ডিফারেন্স, সেটা হচ্ছে 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন না থাকে, অক্সিজেন থাকে, তাহলে আমরা বলি রাইবোজ সুগার, আর অক্সিজেন না থাকলে সেটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ সুগার। এরকম নাম কেন করা হয়েছে? কারণ দেখো এই যে ডি, এই ডি মানে কি জানো? এই ডি মানে বায়োলজিতে বোঝায় বাদ দেওয়া বা ডিলিট করা। ঠিক আছে, কাকে বাদ দিচ্ছ তুমি? 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনকে বাদ দিচ্ছ। তাহলে এই অক্সিজেনকে তুমি যদি বাদ দিচ্ছ, ডিলিট করে দিচ্ছ 2 নাম্বার কার্বন থেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। আচ্ছা, তাহলে এই ছবির দিকে তাকাই একটু, আমরা ছবির দিকে তাকাই। ছবিতে দেখো এটা হচ্ছে রাইবোজ সুগার, যেটার 2 নাম্বার কার্বনে কি আছে? OH আছে। আর ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে দেখো ও নাই, অক্সিজেন নাই, শুধু কি আছে? এইচ আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে এই পর্যন্ত আমাদের পেন্টোজ সুগার পর্যন্ত বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? বলো দেখি একটু, ইয়েস নো পোলের মাধ্যমে আমাকে একটু জানাই দাও, তাহলে আমরা আগাবো সামনে। ইয়েস রাদিয়া, তোমার মেসেজ দেখা যায়। ইয়েস তানভীর আসে। ওকে, অনেকেই বলছে একটু রিপিট করতে। ওকে ওকে ওকে, আমি বলতেছি তাহলে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বললাম? এটা একটা রাইবোজ সুগার। এই গঠনটা কিভাবে হয়েছে এটা জাস্ট তুমি আপাতত মুখস্থ করবা। ঠিক আছে, এই গঠনটা জাস্ট আঁকবা, প্র্যাকটিস করবা, তাহলে তুমি আঁকতে পারবা। তো এরপরে যখন কোষ রসায়ন চ্যাপ্টার পড়বা, 3 নাম্বার চ্যাপ্টার, তখন এটা বিস্তারিত জানতে পারবা যে এই গঠনটা কিভাবে আসছে। আপাতত জাস্ট জেনে রাখো এরকম একটা গঠন আছে, এরকম একটা গঠন যে আছে, এটা আপাতত তুমি জেনে রাখো, এটা আপাতত তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এরকম একটা গঠন থাকতে পারে। এখন এই যে এটা কি একটা সুগার বলছি আমরা, এখন এই সুগারে কয়টা কার্বন থাকবে? 5টা কার্বন। ঠিক আছে, এবং এই যে বাহুগুলা, এই বাহুগুলা, ঠিক আছে, এরকম অ্যাঙ্গেলগুলা, যে এই অ্যাঙ্গেলগুলা, এগুলা দিয়ে একটা কার্বনকে বোঝায়, এগুলাকে এক একটা কার্বনকে বোঝায়, এই অ্যাঙ্গেলগুলো এক একটা কার্বনকে বোঝায়। ঠিক আছে, এটা একটা কার্বন, এখানে এই যে অ্যাঙ্গেল, এখানে একটা কার্বন, তারপরে যে এখানে একটা কার্বন। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো দিয়ে কার্বনকে বোঝায়, এই অ্যাঙ্গেল দিয়ে কার্বনকে বোঝায়, এই অ্যাঙ্গেলগুলো দিয়ে কার্বনকে বোঝায়। ঠিক আছে, আর এখানে কি একটা কার্বন তো সরাসরি দেওয়াই আছে, এখানে একটা সরাসরি কার্বন দেওয়াই আছে। তাহলে কয়টা কার্বন এখানে পাচ্ছ তুমি? 5টা কার্বন পাচ্ছ, 5টা কার্বন পাচ্ছ। এই 5টা কার্বনের মধ্যে এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার কার্বন। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেনটা থাকে, 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকে, ঠিক আছে, তাহলে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকে, অক্সিজেন সহকারে যদি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে রাইবোজ সুগার। অক্সিজেন থাকলে, 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকলে সেটাকে আমরা বলি রাইবোজ সুগার। আর 2 নাম্বার কার্বনে যদি এই অক্সিজেনটা না থাকে,
ঠিক আছে, তাহলে এটা এখন যেটা ছবি আছে এটা হলো রাইবোজ সুগার। যদি এই অক্সিজেনটাকে আমি সরাই দেই, অক্সিজেনটা যদি না থাকে, ঠিক আছে, অক্সিজেনটা যদি না থাকে এরকম যে গঠন, দেখো এখন অক্সিজেন নাই, তাহলে 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, তখন সেটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার, ডি মানে ডিলিট করা, কাকে ডিলিট করছো? অক্সিজেন ডিলিট করছো 2 নাম্বার কার্বন থেকে, এই জন্য এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। এখন কি বুঝতে পারছি আমরা? এটা তো তোমাদের এসএসসি তেও ছিল, এসএসসি তেও কিন্তু ছিল। তাহলে আবার একটু জানাও দেখি এবার বুঝতে পারছো কিনা। ইয়েস, হাইড্রোক্সিল মূলকটা ওখানে থাকবে না, অক্সিজেনটা ওখানে থাকবে না। ওকে ওকে, ভেরি গুড, এবার আমরা সবাই বুঝতে পারছি, এক্সিলেন্ট। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে সুগার সম্পর্কে আমরা জানলাম, সুগার বুঝলাম। তাহলে সুগার 2 রকম হতে পারে, একটা আমরা বলছি রাইবোজ, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এখন এখান থেকে আরেকটা প্রশ্নের অ্যান্সার করবা তোমরা, সেটা হচ্ছে তুমি যখন একটা ডিএনএ তৈরি করবা তখন তুমি কোন সুগারটাকে নিবা? তুমি 1 কে নিবা না 2 কে নিবা বলো? ডিএনএ তৈরি করার সময় বা ডিএনএ এর ভেতরে কোনটা থাকবে? 1 থাকবে না 2 থাকবে? নুসরাত আসে তোমার মেসেজ দেখা যায়। যখন তুমি ডিএনএ তৈরি করবা, ডিএনএ মানে কি বলো? ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে তুমি কোন সুগারটাকে নিবা? ডিঅক্সিরাইবোজ সুগারকে নিবা, নামের সাথেই মিল আছে। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যখন তুমি তৈরি করতেছো তখন ডিঅক্সিরাইবোজ সুগারকেই নিতে হবে, ঠিক আছে? তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে ডিঅক্সিরাইবোজ সুগারকে নিবা। আর আরএনএ যখন তৈরি করবা, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, তখন তুমি নিবা হচ্ছে রাইবোজকে। তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড তৈরি করলে তোমাকে কাকে নিতে হবে? রাইবোজ সুগারকে নিতে হবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আসো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই নাইট্রোজেন বেস এরা আবার 2 রকমের হইতে পারে। নাইট্রোজেন বেস কয় রকমের হতে পারে? নাইট্রোজেন বেস আবার 2 রকমের হতে পারে। নাইট্রোজেন বেসও আবার 2 রকমের হতে পারে। এদের মধ্যে একটাকে বলা হয় পিউরিন, এদের মধ্যে একটাকে বলা হয় পিউরিন, আরেকটাকে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন বেস 2 রকম হতে পারে, একটাকে বলা হয় পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন আবার কয় রকমের আছে জানো? পিউরিন কয় রকমের আছে? পিউরিন কয় রকমের আছে বলো দেখি? ভেরি গুড, পিউরিন 2 রকমের আছে। পিউরিনের মধ্যে কি কি আছে? এদের মধ্যে একটা আছে যেটাকে বলা হয় হচ্ছে অ্যাডিনিন, ঠিক আছে? একটাকে বলা হয় অ্যাডিনিন, আরেকটাকে বলা হয় গুয়ানিন। তাহলে পিউরিন 2 রকমের আছে, একটা হচ্ছে অ্যাডিনিন, আরেকটা হচ্ছে গুয়ানিন। আচ্ছা, পাইরিমিডিন কয় রকমের আছে? পাইরিমিডিন আছে হচ্ছে 3 রকমের। কি কি আছে পাইরিমিডিনের মধ্যে? কে কে আছে? পাইরিমিডিনের মধ্যে আছে হচ্ছে সাইটোসিন, এরপরে আছে হচ্ছে আমাদের থায়ামিন, আরেকটা আছে সেটা হচ্ছে ইউরাসিল। সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। তাহলে পিউরিন 2 রকমের, একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, আর পাইরিমিডিন 3 রকমের আছে, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। এই পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এটা কি জানো কেউ? পিউরিন আর পাইরিমিডিন এদের মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, এদের মধ্যে পার্থক্যটা কি, মানে মেইন পার্থক্যটা কি, কেউ জানো? ইয়েস ফয়সাল, আসে তোমার মেসেজ। বর্ণ এক্সিলেন্ট, কারেক্ট অ্যান্সার করছো তুমি। ইমনও কারেক্ট অ্যান্সার করছো, আর অনেকেই কারেক্ট অ্যান্সার করছো, ভেরি গুড। তো আমি একটু দেখাই দেই এই ছবি থেকে, দেখো এটা হচ্ছে অ্যাডিনিন, এটা হলো গুয়ানিন, ঠিক আছে? তার মানে এরা কি? এরা হলো তোমার পিউরিন, এরা হচ্ছে পিউরিন, এরা হলো পিউরিন, এরা হলো পিউরিন। আচ্ছা, পিউরিনে কয়টা রিং আছে বলো দেখি? পিউরিনের রিং কয়টা? পিউরিনের রিং কয়টা? এই একটা, এই একটা, তাহলে কয়টা হলো? এখানে 2টা রিং, এখানে একটা রিং, এখানে একটা রিং, তাহলে কয়টা রিং হলো? 2টা রিং হলো, ঠিক আছে? আর পাইরিমিডিন এগুলা হচ্ছে সবাই কি? এরা সবাই হচ্ছে পাইরিমিডিন, এরা হলো পাইরিমিডিন।
তাই না? পাইরিমিডিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। এদের কয়টা রিং আছে বলো দেখি? এখানে একটা রিং, এখানে একটা রিং, এখানেও একটা রিং। তাহলে বেসিক ডিফারেন্সটা হচ্ছে পিউরিন গুলার ক্ষেত্রে দুইটা রিং থাকে, এটা হলো দুই রিং বিশিষ্ট ক্ষারক, দুই রিং বিশিষ্ট ক্ষারক। আর পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট ক্ষারক। এটাই হলো বেসিক ডিফারেন্স। এখন তোমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে তুমি যদি একটা ডিএনএ তৈরি করতে চাও, এই পিউরিন পাইরিমিডিন মানে নাইট্রোজেন বেস, এদের মধ্যে যে কোনো চারটাকে নিতে পারবা, যে কোনো চারটার একটাকে ইউজ করতে পারবা। বাট এর মধ্যে একটা বেস আছে, একটা ক্ষারক আছে যেটাকে তুমি কখনোই ইউজ করতে পারবা না। সেটা কোনটা? স্ক্রিনে কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? দেখেন তো ভাই, স্ক্রিনে সমস্যা হয়েছে নাকি কোনো? যাদের সমস্যা হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে দেখো। ভেরি গুড, তোমরা সবাই জানো। এক্সিলেন্ট এক্সিলেন্ট। বিন্দু, রামিসা, মাহি, আবিদ, ফয়সাল, আদিত্য, পল্লবী। আচ্ছা পল্লবী একটু ভুল হয়ে গেছে। আচ্ছা আবিদ, নিষ্পা, উন্নত, নাহিদ, এক্সিলেন্ট। তাহলে ডিএনএ তৈরি করতে গেলে আমি কখনোই ইউরাসিলকে নিতে পারবো না। ডিএনএ তৈরি করতে গেলে আমি কখনোই এই ইউরাসিলকে ইউজ করতে পারবো না। ঠিক আছে? বাকি চারটার যে কোনো একটাকে ইউজ করতে আমি পারবো। আচ্ছা, আমি যখন আরএনএ তৈরি করতে যাবো, আরএনএ, আরএনএ তৈরি করতে গেলে কোনটাকে নিতে পারবো না বলো দেখি? আরএনএ তৈরি করতে গেলে কাকে নিতে পারবো না? আরএনএ, ভেরি গুড। আরএনএ তৈরি করতে গেলে আমি আবার কাকে নিতে পারবো না? এই থায়ামিনকে নিতে পারবো না। তাহলে আরএনএ এর ক্ষেত্রে আমি থায়ামিনকে নিতে পারবো না, আর ডিএনএ এর ক্ষেত্রে আমি ইউরাসিলকে কখনোই নিতে পারবো না। ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে আশা করি আমি বুঝতে পারছি এই পর্যন্ত, আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। এখন এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি কি করছো? তুমি একটা অ্যাডিনিন নিছো, অ্যাডেনিন নাইট্রোজেন বেসকে নিছো, অ্যাডেনিন নাইট্রোজেন বেস। এর সাথে তুমি যুক্ত করছো হচ্ছে একটা ডিঅক্সিরাইবোজ সুগার। তুমি একটা সুগার যুক্ত করছো, যেটা কেমন? ডিঅক্সিরাইবো, ডিঅক্সিরাইবোজ সুগার। ঠিক আছে? আচ্ছা, তার সাথে আবার কি যুক্ত করছো তুমি? আচ্ছা, তার সাথে যুক্ত করা লাগবে না, এই দুইটা যুক্ত করছো। তাহলে তুমি কি তৈরি করছো? একটা অ্যাডেনিন সাথে একটা সুগার। কেমন সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে কি তৈরি হয়েছে বলো দেখি? ভেরি গুড সুমাইয়া, উন্নত, ভেরি গুড। না, এখনো ডিএনএ হয় নাই, ডিএনএ হয় নাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে একটা তৈরি হয়েছে, এটা নিউক্লিও সাইট। এটাকে আমরা কি বলবো? নিউক্লিও সাইট। কারণ এই যে সুগার, সুগার এবং একটা নাইট্রোজেন বেসকে আমরা নিছি, সুগার এবং একটা নাইট্রোজেন বেসকে নিছি, একটা সুগারকে নিছি এবং নাইট্রোজেন বেস নিছি। তাহলে কি তৈরি হয়েছে? নিউক্লিও সাইট তৈরি হয়েছে। এর সাথে ধরো আবার যুক্ত করলাম আমরা একটা ফসফেট, এর সাথে একটা ফসফেটকে যুক্ত করলাম। ঠিক আছে? একটা ফসফেটকে আমরা যুক্ত করলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? ফসফেট যুক্ত করার পরে এটা কি তৈরি হলো? এখন এখন কি তৈরি হলো? ভেরি গুড, এখন তৈরি হয়েছে নিউক্লিওটাইড। এখন তৈরি হয়েছে নিউক্লিওটাইড। ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পারতেছি আমরা। তাহলে একটা, এটা কি? এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, তাই না? নাইট্রোজেন বেস। এটা একটা কি? সুগার। এই যে একটা সুগার এটা। আচ্ছা, এবং একটা ফসফেট। এই তিনটা জিনিস যখন তৈরি হলো, একসাথে যুক্ত হলো, তখন সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড। তিনটা জিনিস একত্রে তৈরি করে, একত্রে তৈরি করে নিউক্লিওটাইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম অনেকগুলো নিউক্লিওটাইড যদি আমরা যুক্ত করি, তাহলে কি তৈরি হবে? অনেকগুলো নিউক্লিওটাইডকে যুক্ত করলে তৈরি হবে আমাদের নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ইয়েস, পিউরিন দুই রিং বিশিষ্ট। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা কি করব এখন? আমরা হচ্ছে একটা ডিএনএ তৈরির দিকে অগ্রসর হব। আমরা এখন একটা ডিএনএ তৈরির দিকে অগ্রসর হব। আচ্ছা, তাহলে চলো আমরা একটা ডিএনএ তৈরি করব। এখন কি তৈরি করব? একটা ডিএনএ তৈরি করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা তোমাদের পরীক্ষায় আসে খুবই ফ্রিকুয়েন্টলি, এবং এখান থেকে অনেক এমসিকিউ চলে আসে। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ চলে আসে। তাহলে সেই ডিএনএ
কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু আগে বলছিলাম ডিএনএ কি, এটা একটা নিউক্লিক অ্যাসিড, তাই না? ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, আমরা তো বললামই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড একটা কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। কারণ আমরা নিউক্লিক অ্যাসিডকে ভেঙে, এই যে নিউক্লিক অ্যাসিড, এটাকে ভেঙে আমরা কি পাইছিলাম? এটাকে ভেঙে আমরা এখানে আলটিমেটলি অনেকগুলা নিউক্লিওটাইডকেই কিন্তু আমরা পাইছিলাম, ঠিক আছে? এটাকে ভাঙলে আলটিমেটলি ছোট ছোট যে অংশগুলা, ছোট ছোট যে অংশগুলা, এগুলো কি? এগুলো ছিল অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। তাহলে ডিএনএ তৈরি করতে গেলে আমাদের অনেকগুলা নিউক্লিওটাইড লাগবে। তাহলে আমরা প্রথমে কি করব? নিউক্লিওটাইড তৈরি করব, তারপরে নিউক্লিওটাইডের সাথে অনেকগুলো নিউক্লিওটাইডকে জোড়া লাগাবো, তারপরে ধীরে ধীরে আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই বড় কাজটা আমরা শুরু করব, তার আগে আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নিব। 5 মিনিটের একটা ব্রেক নিব, তারপরে এসে আমরা ডিএনএ তৈরি শুরু করে ফেলবো। তাহলে আমরা ঠিক 9:50 শুরু করব, 9:50 এই শুরু করব, ঠিক আছে? 9:50।
11। ওয়েলকাম ব্যাক সবাইকে। ইয়েস কোনা, তোমার মেসেজ দেখা যায়। ফাতেমা, এটা হচ্ছে ডিএনএ দেখার একটা পদ্ধতি। নাহিদ, আই এম হেয়ার, চলে এসেছি। তোমরাও চলে আসো, দ্রুত চলে আসো। ডিএনএ তৈরি করতে হবে আমাদের, তাই না? ডিএনএ তৈরি করতে হবে কিন্তু সব গঠনে জরুরি না, বাট ডিএনএ ক্ষেত্রে জরুরি। আসে, তোমার টেক্সট আসে। ফাবিহাতুল হোসনি আসে, তোমার মেসেজ দেখতে পাচ্ছি। ইয়েস নরিন, দেখা যায়, সবার মেসেজ দেখা যায়, সমস্যা নেই কোনো। আচ্ছা, তাহলে চলো আমরা ডিএনএ তৈরি করা শুরু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলছিলাম ডিএনএ হচ্ছে কিসের পলিমার? এরা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ কি জিনিস? নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। তাহলে ডিএনএ তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? অনেকগুলা নিউক্লিওটাইড লাগবে, ঠিক আছে? তাহলে নিউক্লিওটাইড তৈরি করে আমরা, চলো নিউক্লিওটাইড আমরা প্রথমে তৈরি করব। আচ্ছা, তো ধরো যে এখানে একটা আমাদের নিউক্লিওটাইড আছে। আচ্ছা, আমি একটু হচ্ছে সুন্দর করার জন্য একটু সময় নিচ্ছি, আমাকে একটু সময় দাও কাইন্ডলি। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে অনেকগুলা নিউক্লিওটাইড তৈরি করব, ঠিক আছে? অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি করব। নিউক্লিওটাইডের ভিতরে তিনটা জিনিস থাকে, আমরা অলরেডি পড়ছি, তাই না? কি কি থাকে? নিউক্লিওটাইডের ভিতরে থাকে হচ্ছে একটা সুগার, একটা সুগার থাকে, পেন্টোজ সুগার। কোন সুগার থাকবে এখানে? রাইবোজ না ডিঅক্সি রাইবোজ? এখানে থাকবে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, তাই না? এবং এই সুগারের 1 নাম্বার কার্বন কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 1। তারপর এই কর্ণ যেটা, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। এরপরে এখানে আছে 3 নাম্বার কার্বন। এরপরে এখানে আছে 4 নাম্বার কার্বন। আর হচ্ছে উপরে আছে আমাদের 5 নাম্বার কার্বন। এই জায়গাতে আছে হচ্ছে আমাদের কত? 5 নাম্বার কার্বন। এখানে আছে 5 নাম্বার কার্বন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমাদের যেটা 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হয়? এই 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় হচ্ছে নাইট্রোজেন বেজ। এখানে যুক্ত হয় নাইট্রোজেন বেজ। আচ্ছা, এখন নাইট্রোজেন বেজ তো আমরা বলছি 4 ধরনের নাইট্রোজেন বেজকে আমরা ইউজ করতে পারবো। তোমাদের কোনটা ইচ্ছা, তোমরা কোনটা ইউজ করতে চাও বলো? কোন নাইট্রোজেন বেজটা এই নিউক্লিওটাইড তৈরি করতে ইউজ করবা বলো? মাহফুজ, মুখস্থ করলে মনে রাখতে পারবে না, এত ইনফরমেশন এইচএসসি তে মনে রাখতে পারবে না, বুঝে বুঝে পড়া উচিত আমাদের, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। অনেকেই বলছো কি অ্যাডেনিনের কথা, তাই না? অ্যাডেনিন যুক্ত করার কথা বলছো। ওকে ওকে, বেশিরভাগ মানুষ দেখতেছি অ্যাডেনিন যুক্ত করতে চায়। তাহলে আমরা এখানে একটা অ্যাডেনিনকে যুক্ত করি, ঠিক আছে? ধরো এটাই হচ্ছে আমাদের অ্যাডেনিন। আচ্ছা, আমি একটু এই পাশে লিখি, অ্যাডেনিনটাকে আমরা এই পাশে আনি, ঠিক আছে? তাহলে এখানে দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের অ্যাডেনিন, এটা হলো আমাদের অ্যাডেনিন। আর 5 নাম্বার কার্বন, এখানে কি যুক্ত করতে হবে? এই জায়গাতে কি যুক্ত হবে বলো? তাহলে এটা কি তৈরি হয়েছে? একটা সুগার প্লাস একটা নাইট্রোজেন বেস, একটা নিউক্লিওসাইড তৈরি হয়েছে। এখন নিউক্লিওটাইড তৈরি করতে আর কি যুক্ত করতে হবে? নিউক্লিওটাইড তৈরি করতে আর কি যুক্ত করতে হবে আমাদের এখানে বলো? ভেরি গুড ফারহানা, ইমন, ভেরি গুড। খাদিজা, ভেরি গুড ভেরি গুড। অনেকেই বলছো তোমরা নিউক্লিওটাইড তৈরি করতে গেলে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফসফেটকে যুক্ত করতে হবে। এখানে একটা ফসফেটকে যুক্ত করতে হবে। তাহলে দেখো, একটা সুগার, এটা একটা সুগার, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি, এটা একটা সুগার, সুগার, একটা অ্যাডেনিন, একটা কি নাইট্রোজেন বেস,
প্লাস হচ্ছে একটা ফসফেট, এই তিনটা জিনিস যখন মিলিত হয় আমরা তো সেটাকেই বললাম একটা নিউক্লিওটাইড, সেটাই হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে এই যে দেখো নিউক্লিওসাইড একটা, ফসফেট একটা, আর একটা হচ্ছে সরি নাইট্রোজেন বেস, সুগার এবং ফসফেট, এই তিনটা জিনিস মিলাই তৈরি হয়েছে নিউক্লিওটাইড। প্রথমে সুগার আর নাইট্রোজেন বেস মিলাই কি তৈরি করছে, এই দুটো মিলাই তৈরি করছে নিউক্লিওসাইড, এর সাথে যুক্ত হয়েছে ফসফেট, যুক্ত হয়ে তৈরি করছে নিউক্লিওটাইড, এর সাথে যুক্ত হয়েছে ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করছে, তাই না? আশা করি আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এটা একটা কি নিউক্লিওটাইড হয়েছে, ঠিক আছে? এখানে কোন নাইট্রোজেন বেসটা ইউজ হয়েছে? অ্যাডেনিন ইউজ হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাডিনিনের নিউক্লিওটাইড, এটা হচ্ছে অ্যাডিনিনের নিউক্লিওটাইড, ঠিক আছে? অ্যাডিনিনের নিউক্লিওটাইড এটা। আচ্ছা, এখন একটা নিউক্লিওটাইড দিয়ে তো আমাদের অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ তৈরি হবে না, তাই না? আমরা বলছি কি নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, অনেকগুলা লাগবে, অনেকগুলা নিউক্লিওটাইড লাগবে আমাদের। তাহলে আমরা আরেকটা নিউক্লিওটাইড ডাকি, ধরো এটা হচ্ছে আমাদের আরো একটা নিউক্লিওটাইডের সুগার, ঠিক আছে? এর সাথে আমাদের কি যুক্ত হবে? এর সাথে যুক্ত হবে একটা নাইট্রোজেন বেস। এবার কোন নাইট্রোজেন বেস যুক্ত করবে তোমরা বলো, কোনটা যুক্ত করতে চাও বলো? এখানে ফসফেট তো থাকবেই, ফসফেট সবসময় 5 নাম্বার কার্বনে যুক্ত থাকবে, এই যে 5 নাম্বার কার্বন, এখানে সবসময় ফসফেট থাকবে। এটা 4, এটা 3, এটা 2, এটা 1, ঠিক আছে? তাহলে এখানে কোন নাইট্রোজেন বেসটাকে তুমি যুক্ত করবা বলো? ওকে, গুয়ানিনের পক্ষে ভোট বেশি দেখতে পাচ্ছি, তাহলে গুয়ানিনকে আমরা যুক্ত করি। তো ধরো এটা হচ্ছে আমাদের গুয়ানিন, ঠিক আছে? তাহলে দুইটা নিউক্লিওটাইড হলো, আরো একটা আমরা তৈরি করব, আরো একটা নিউক্লিওটাইড আমরা এখানে তৈরি করব। এবার কোনটা তৈরি করব? তাহলে এটা গুয়ানিনের নিউক্লিওটাইড ছিল, এবার কোনটা তৈরি করব বলো? এবার কিসেরটা তৈরি করব? এখানে তো ফসফেট থাকবেই, এটা 5 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। কোনটা যুক্ত করবো এবার? ওকে, থায়ামিন, সবাই বলতেছো থায়ামিন। তাহলে এখানে আমরা থায়ামিনকে যুক্ত করলাম। তাহলে দেখো তিনটা নিউক্লিওটাইড আমরা তৈরি করছি, তিনটা নিউক্লিওটাইড পাশাপাশি তৈরি করছি। বাট এরা কি একে অপরের সাথে যুক্ত আছে? এরা কি একে অপরের সাথে কানেক্টেড আছে? কানেক্টেড নাই, কোনো এদের মধ্যে কানেকশন নাই। তাহলে কি হতে পারে? এ উপরে চলে গেছে, এ একদিকে চলে গেছে, এ আরেক দিকে চলে গেছে, এরকম হইতে পারে, একসাথে থাকতেছে না, একটা সূত্র গঠিত কিন্তু হচ্ছে না, একটা সুতা তৈরি হচ্ছে না। সুতা তৈরি করতে হলে এদেরকে কানেক্ট করতে হবে। এই কানেকশনের জন্য, এই কানেকশন করার জন্য কি হয় জানো? এই কানেকশন করার জন্য, এই কানেকশন করার জন্য উপরের যে নিউক্লিওটাইডটা আছে, উপরের নিউক্লিওটাইডটা নিচের নিউক্লিওটাইডের সাথে একটা বন্ধনী তৈরি করে, একটা বন্ধনী তৈরি করে। উপরের নিউক্লিওটাইড নিচের নিউক্লিওটাইডের সাথে একটা বন্ধনী তৈরি করে। আবার এটা উপরে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে এটা উপরে, তাহলে এই উপরের নিউক্লিওটাইড নিচের নিউক্লিওটাইডের সাথে আরেকটা বন্ধনী তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বন্ধনীটা তৈরি হচ্ছে, এই যে বন্ধনীটা তৈরি হচ্ছে, এই বন্ধনীটার একটা নাম আছে। এই বন্ধনীকে কি বলা হয় জানো? এই বন্ধনীর একটা কঠিন নাম আছে, এই বন্ধনীটাকে বলা হয় ফসফো ডাইএস্টার বন্ড। এটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, ঠিক আছে? এই বন্ধনীর নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, ঠিক আছে? এটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড, তোমরা অনেকে জানো, ভেরি গুড, ফসফোডাইএস্টার বন্ড। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড গঠনে কোন কোন কার্বন অংশগ্রহণ করে, ঠিক আছে? কোন কোন কার্বন, কত নাম্বার কার্বন অংশগ্রহণ করতেছে? তাহলে উপরের নিউক্লিওটাইড যদি চিন্তা করি আমরা, উপরের নিউক্লিওটাইডে কত নাম্বার কার্বন অংশগ্রহণ করতেছে আর নিচের নিউক্লিওটাইডে কত নাম্বার কার্বন অংশগ্রহণ করতেছে, তুমি একটু পাশাপাশি লিখো, পাশাপাশি লিখো। ভেরি গুড আদিত্য, ফারহানা, তোয়া, খাদিজা, বুশরা, আবিদ, নাহিদ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তাহলে দেখো উপরের নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন, এই যে এখানে কত 5 নাম্বার কার্বনের সাথে বন্ধনী তৈরি করতেছে। আবার এটার 3 নাম্বার কার্বন নিচেরটার 5-এর সাথে বন্ধনী তৈরি করতেছে। তাহলে এই ফসফোডাইএস্টার বন্ধন 3 এবং 5-এর মধ্যে হয়ে থাকে। এখন আরেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একবারে উপরে যে নিউক্লিওটাইডটা আছে, একবারে উপরে যে নিউক্লিওটাইডটা আছে, এই নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বন, এটা কি কারোর সাথে বন্ধনী তৈরি করছে? করছে কিনা বলো? একবারে উপরে যে নিউক্লিওটাইডটা আছে,
সেটার 5 নাম্বার কার্বন কি কারোর সাথে বন্ধনী তৈরি করতেছে? নিচের গুলোর 5 নাম্বার, নিচের 5, এই যে এটার 5, এটা কিন্তু বন্ধনী তৈরিতে অংশগ্রহণ করতেছে। বাট একবারে উপরে যে আছে সেই নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বন কি বন্ধনী তৈরি করতেছে না করতেছে না? বলো। মঞ্জুল, কই পেলে তুমি বন্ধনী? উপরের নিউক্লিওটাইড বন্ধনী কই পাইছো? আচ্ছা, বেশিরভাগ মানুষজনই বলতেছো করে নাই, তাই না? নোপ, করে নাই। ওকে, ভেরি গুড। এখানে কোনো বন্ধনী আমিও দেখতে পাচ্ছি না। এ তো ফ্রি আছে, এ হচ্ছে উপরে কারোর সাথে বন্ধনী তৈরি করে না, এ কিন্তু ফ্রি আছে, ঠিক আছে? তাহলে এই জন্য এই যে সূত্রটা তৈরি হয়েছে, এখানে কানেক্টেড হয়েছে, একটা সূত্র তৈরি করছে, একটা স্ট্র্যান্ড তৈরি করছে, ডিএনএ এর একটা সূত্র তৈরি হয়েছে। এই সূত্রের উপরের প্রান্তটাকে বলা হয় 5, এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত, ঠিক আছে? এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত, যেহেতু উপরের নিউক্লিওটাইডে 5 নাম্বার কার্বনটা কোনো ফসফোডাইএস্টার বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, এজন্য এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত, এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত, ঠিক আছে? এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। ওকে, একইভাবে একটু খেয়াল করো, একবারে নিচে শেষে যে নিউক্লিওটাইডটা আছে, ধরো এর নিচে আরো আছে, বাট শেষে যে নিউক্লিওটাইডটা থাকবে সেই নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন, এটা কি কারোর সাথে বন্ধন তৈরি করছে? এটার 5 নাম্বার তো বন্ধনী তৈরি করছে, 5 নাম্বারটা বন্ধনী তৈরি করছে শেষেরটার, বাট এটার 3 নাম্বার কার্বন, এটা কি বন্ধনী তৈরি করছে? ফসফোডাইএস্টার বন্ধনী তৈরিতে অংশগ্রহণ করছে? বলো দেখি। করে নাই। সবাই বুঝতে পারতেছো, অনেক চালাক তোমরা, অনেক বুদ্ধিমান, তাই না? তাহলে এই প্রান্তটাকে আমরা কি বলবো? এই প্রান্তটাকে আমরা বলবো 3 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা কোন দিকে বাড়ছে, কোন দিকে বর্ধিত হয়েছে? এই সূত্রটা কোন দিকে বর্ধিত হয়েছে? এই সূত্রটা কোন দিকে বর্ধিত হয়েছে বলো দেখি। এই সূত্রটা কোন দিকে বর্ধিত হয়েছে? এই সূত্রটা বর্ধিত হয়েছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে, ঠিক আছে? এটা বর্ধিত হয়েছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে, ঠিক আছে? 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে এই সূত্রটা কিন্তু বর্ধিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি? একটু ইয়েস নো পোলের মাধ্যমে জানাও দেখি বুঝতে পারছো কিনা। আমি কিন্তু খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি। ইয়েস রাফি, তোমরা জেনজি, অনেক ইন্টেলিজেন্ট তোমরা, ভেরি গুড। লেভেলিং না করলেও সমস্যা নাই, লেভেলিং না করলেও সমস্যা নেই, আমি তো বোঝানোর জন্য লেভেলিং করছি। ফসফোডাইএস্টার বন্ধনী কাজ কি? কাজ হচ্ছে এই যে দেখো, এই যে নিউক্লিওটাইড, এটার সাথে এটাকে কানেক্ট করা, এটার সাথে আবার এটাকে কানেক্ট করা। এই বন্ধনী না থাকলে তো এদের মধ্যে কোনো কানেকশন নাই, একটা সূত্র তৈরি হবে না, একটা কানেকশন থাকবে না, এই জন্য এটা এখানে আছে। সাইটোসিন আরো থাকতে পারে, এখানে নিউক্লিওটাইড আমরা 3টা আঁকছি, বোর্ডে আর জায়গা নাই, এই জন্য আমরা রাখতে পারতেছি না, বাট আরো অনেক নিউক্লিওটাইড কিন্তু থাকবে, এই 3টাই না আরো থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বেশিরভাগ মানুষজনই বুঝতে পারছি। তাহলে আমরা কি বললাম? এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলোর ক্ষেত্রে সবার উপরে যে আছে, সবার উপরের নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বন, সে কিন্তু কোনো বন্ধনী তৈরি করে না, ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করে নাই। ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করতেছে এই উপরের কার্বনের 3 নাম্বার কার্বন, উপরের নিউক্লিওটাইডের এটার 3 নাম্বার কার্বন নিচেরটার 5-এর সাথে, আবার এটার 3 নাম্বার নিচেরটার 5-এর সাথে, ঠিক আছে? তাহলে এইভাবে যদি বন্ধনী তৈরি করে, তাহলে দেখা যাবে একবারে উপরে 1 নাম্বার যে নিউক্লিওটাইডটা আছে সেটার 5 নাম্বার যে প্রান্ত, মানে 5 নাম্বার যে কার্বন, এই কার্বনটা, ঠিক আছে? এই কার্বনটা কখনোই ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করবে না, এই জন্য এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। আর নিচের একবারে শেষে যে নিউক্লিওটাইডটা থাকবে, এই ডিএনএ এর সূত্রের একবারে শেষে যে নিউক্লিওটাইড থাকবে, সেটার 3 নাম্বার যে কার্বন, 3 নাম্বার যে কার্বন, এটাও কিন্তু কোনো বন্ধনী তৈরিতে অংশগ্রহণ করবে না, এই জন্য এটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত, এই জন্য এটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। এবং এই সূত্রটা কি এখান থেকে এই দিক থেকে এই দিকে আমরা তৈরি করছি, উপর থেকে নিচে, এই জন্য এটাকে আমরা বলবো 5 প্রাইম প্রান্ত থেকে সূত্রটা 3 প্রাইম প্রান্তের দিকে বর্ধিত হয়েছে, 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে এটা বর্ধিত হয়েছে, ঠিক আছে? আশা করি এখন সবার কাছে ক্লিয়ার। এরকম 3টা দেখালেই হবে, এরকম 3টা নিউক্লিওটাইড দেখালেই চলবে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা যাই, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, ডিএনএ কি এরকম একটা সূত্র দ্বারা তৈরি হয়? ডিএনএ কি একটা সূত্র দ্বারা তৈরি হয়? ডিএনএ কি একটা সূত্র দ্বারা তৈরি হয়? আমরা তো এখানে একটা সূত্র পাইছি, একটা সুতা পাইছি। ডিএনএ কি এরকম একটা সূত্র দিয়ে তৈরি হয়, না দ্বিসূত্রক ডিএনএ?
ভেরি গুড, তোমরা সবাই জানো ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, তাই না? দুইটা সূত্র আছে, তাহলে আমাদের আরেকটা সূত্র তৈরি করতে হবে, এটার পরিপূরক একটা সূত্র, ঠিক আছে? তাহলে সূত্র দুইটা কিন্তু বলা আছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছে যে দুইটা সূত্র থাকবে, কিন্তু দুইটা সূত্র একে অপরের অনুরূপ না, একে অপরের পরিপূরক, পরিপূরক হতে পারে বাট অনুরূপ নয়, একই রকম নয়, আইডেন্টিক্যাল না, ঠিক আছে? এদের পরিপূরক হবে এবং সূত্রগুলো একে অপরের উল্টাভাবে অবস্থান করে, উল্টাভাবে অবস্থান করে। তাহলে দেখো এখানে যেটা ঘটবে, এই পাশে আরেকটা সূত্র আমাদেরকে তৈরি করতে হবে, এই পাশে আমাদেরকে কি করতে হবে, আরেকটা সূত্র তৈরি করতে হবে, এখানে আমাদের আরেকটা সূত্র তৈরি করতে হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে আমরা একটা কি আঁকবো, আমরা হচ্ছে একটা সুগার আঁকবো, প্রথমে একটা সুগার আঁকবো, এই সুগারটা কি উল্টা হয়ে থাকবে, দেখো এটা উপরে অক্সিজেন ছিল, এখানে নিচে অক্সিজেন আসবে, এবং ওটার এই পাশে 1 নাম্বার কার্বন ছিল, এটার এই পাশে 1 নাম্বার কার্বন হয়ে যাবে উল্টা, পুরোটাই উল্টা হয়ে যাবে, পুরোটাই উল্টা হয়ে যাবে। তাহলে এটা অক্সিজেন নিচে আসছে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, আর এখানে থাকবে হচ্ছে 5 নাম্বার কার্বন, ঠিক আছে? এই 5 নাম্বার কার্বনে কে যুক্ত হয় আমরা সবাই জানি, 5 নাম্বার কার্বনে যুক্ত হয় হচ্ছে একটা ফসফেট। আর 1 নাম্বার কার্বনে কে যুক্ত হয়, এই 1 নাম্বার কার্বনে কে যুক্ত হবে বলো দেখি, 1 নাম্বার কার্বনে কে যুক্ত হবে? আচ্ছা, এখানে কিন্তু নাইট্রোজেন বেস যুক্ত হবে, তাই না? 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হবে, ভেরি গুড, নাইট্রোজেন বেস যুক্ত হবে। বাট যে কোনো নাইট্রোজেন বেসকে বসালে কিন্তু হবে না, অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন বেসকে যুক্ত করতে হবে, অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন বেসকে যুক্ত করতে হবে। তাহলে অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন বেস কে বলো দেখি, জানো অ্যাডেনিনের পরিপূরক কে? ভেরি গুড, তাসফিয়া, মেহজারুল, নাহিদ, রাইসা, আদিত্য, বায়েজিদ, সারিয়া, সারিয়া, ওকে, কনা, রিনি, রামিসা, রাইসা, এক্সিলেন্ট। তাহলে অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন বেস কিন্তু হচ্ছে থায়ামিন, তাহলে এখানে আমরা কাকে যুক্ত করব, এখানে আমরা থায়ামিনকে যুক্ত করব, তাহলে এটা আরেকটা নিউক্লিওটাইড হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এটার পরিপূরক আরেকটা আমাদেরকে তৈরি করতে হবে, এটার পরিপূরক এখানে আমরা আরেকটা নাইট্রোজেন বেসকে তৈরি করব, একইভাবে উল্টা হয়ে থাকবে, এবং এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের ফসফেট, উল্টা হয়ে থাকবে। আর এই 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এখানে কে থাকবে, গুয়ানিনের পরিপূরক একটা নাইট্রোজেন বেস। গুয়ানিনের পরিপূরক কে বলো, গুয়ানিনের পরিপূরক কে? ভেরি গুড, অলরেডি আনসার করছো তোমরা, গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন, গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন, গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আরেকটা নিউক্লিওটাইড, এখানে আগের মতোই ফসফেট থাকবে এবং এখানে কি থাকবে, থায়ামিন আছে, তাহলে পরিপূরক অ্যাডেনিন কিন্তু এখানে অবস্থান করবে, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা নিউক্লিওটাইড কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই তিনটার পরিপূরক নিউক্লিওটাইড হয়ে গেছে। এখন এরাও তো, এদের মধ্যে কোনো কানেকশন নাই, এখানে কোনো কানেকশন নাই, তাহলে এখানে বন্ধনী দ্বারা কানেক্ট করতে হবে, এবং এক্ষেত্রে দেখা যায় উপরের যে নিউক্লিওটাইড আছে সেটার 5 নাম্বার কার্বনটা নিচের নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করে। উপরের নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বন, এই যে 5, এটা এখানে 1 2 3, 3 এর সাথে ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করে, এই যে 3, আর এটা হচ্ছে কত, 5, ঠিক আছে? ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করে, এই বন্ধনী সেম বন্ধনী, এটার নামও হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, ঠিক আছে? ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করলো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করো, তোমরাই বলবা, আমি কিছু বলবো না, তোমরা এখন সব শিখে গেছো। একবারে উপরে যে নিউক্লিওটাইড আছে সেই নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন, সে কি কোনো বন্ধনী তৈরি করবে, ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করবে কিনা? একবারে উপরের এই সূত্রের ক্ষেত্রে একবারে উপরে যে নিউক্লিওটাইড আছে তার 3 নাম্বার কার্বন, এটা কি কোনো বন্ধনী তৈরি করবে কি করবে না? ভেরি গুড, তাসফিয়া, এভা, রাইসা, রিনি, নাবিল, আয়শা, মুশফিকা, খাদিজা, সবাই বলছো নো। ভেরি গুড, তোমরা জানো, এখন দেখছো তোমরাই জানো। তাহলে এটা 3 নাম্বার কার্বন, এটা কিন্তু কোনো বন্ধনী তৈরি করতেছে না, এই জন্য এই প্রান্তটাকে বলা হয় 3 প্রাইম, এটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। আচ্ছা, আর একবারে নিচে যে নিউক্লিওটাইড আছে এই নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বন এও কিন্তু কোনো ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করতেছে না, ঠিক আছে? তাহলে এই প্রান্তটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, ঠিক আছে? এটার নাম হচ্ছে
5 প্রাইম প্রান্ত, এটার নাম হলো 5 প্রাইম প্রান্ত। তাহলে দেখো এই সূত্রটা, এই পাশের সূত্রটা, এটা কি করছে, এটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে বর্ধিত হয়েছে, বা এই দিকে আমরা তৈরি করছি, ঠিক আছে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে বর্ধিত হয়েছে। তাহলে ডিএনএ এর একটা সূত্র 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যদি বর্ধিত হয়, অপরটা পরিপূরক সূত্রটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে বর্ধিত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা একটা সূত্র তৈরি হয়েছে, এটা একটা সূত্র হয়েছে, কিন্তু এই দুইটা সূত্রের মাঝখানে, এই দুটো সূত্রের মাঝখানে কিন্তু কোনো কানেকশন নাই। মাঝখানে কোনো কানেকশন আছে? কানেকশন নাই। তাহলে এই সূত্র ধরো এইদিকে চলে গেছে, এই সূত্র ওইদিকে চলে গেছে, তাহলে কি দ্বিসূত্র গঠন তৈরি হবে? তাহলে কিন্তু দ্বিসূত্র গঠন তৈরি হবে না, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই দুইটা সূত্রের মাঝখানে একটা কানেকশন তৈরি করে দিতে হবে। এবং এই কানেকশনটা হয় কি দিয়ে জানো? এই কানেকশনটা হয় অ্যাকচুয়ালি এদের যে পাশাপাশি নাইট্রোজেন বেজ আছে, এই বেজগুলোর মধ্যে, যেরকম অ্যাডেনিন থায়ামিনের সাথে কানেকশন তৈরি করে, বন্ধনী তৈরি করে, অ্যাডেনিন থায়ামিনের সাথে বন্ধনী তৈরি করবে কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে? কয়টা বন্ড দিয়ে? দুইটা। আর গুয়ানিন সাইটোসিনের সাথে কয়টা বন্ধনী তৈরি করবে? এরকম কয়টা বন্ধনী এরকম তৈরি করবে বলো দেখি? তিনটা। অ্যাডেনিন থায়ামিনের সাথে আবার দুইটা বন্ড তারা কানেক্টেড হবে। তাহলে এই যে মাঝখানে যে বন্ডগুলা দুইটা সূত্রকে কানেক্ট করতেছে, পাশাপাশি দুইটা সূত্রে নাইট্রোজেন বেজ থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এদেরকে কানেক্ট করতেছে। এই যে বন্ধনী, এই বন্ধনীগুলোর নাম কি? এই বন্ধনীগুলোর নাম কি বলো? ভেরি গুড, খাদিজা অ্যান্সার করে ফেলছো অলরেডি। কি বন্ড এগুলা? ভেরি গুড, ভেরি গুড। হাত খালি হয়ে তারপরে বন্ধনীগুলো তৈরি করে, হাত খালি হয়ে যায়, ঠিক আছে। ওখানে একটা রিয়াকশন ঘটে, যে রিয়াকশনে পানি অপসারিত হয়, পানি ওয়াটার অপসারিত হয়, অপসারিত হওয়ার পরে তখন বন্ধনটা তৈরি করতে পারে, হাত খালি হয়ে যায়, ঠিক আছে, হাত ফুল থাকে না। ওকে, এটা নাইট্রোজেন না, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই বন্ডটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধনী, ঠিক আছে, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধনী। তাহলে মনে রাখবা অবশ্যই যে অ্যাডিনিন সবসময় থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকে, সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকে, সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকে, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের ডিএনএ এর রাসায়নিক গঠন, এটাই হচ্ছে আমাদের ডিএনএ এর রাসায়নিক গঠন, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি কিনা আমাকে একটু ইয়েস নো পোলের মাধ্যমে জানাও। তাহলে আমরা সামনে আগাতে পারবো। তোমাদের অনুমতি নিয়ে কিন্তু আমি আগাচ্ছি, ঠিক আছে, তুমি অনুমতি দিলেই আমি আগাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, ভেরি গুড, খুবই ভালো লাগতেছে, তোমরা বেশিরভাগ মানুষজন খুব ভালোভাবে বুঝতে পারছো। নুহা, কি প্রশ্ন তোমার সেটা বলো, তাহলে আমি অ্যান্সার করতে পারি। রাসায়নিক গঠন চাইলে এইভাবে আঁকতে হবে, রাসায়নিক গঠন চাইলে এভাবে আঁকতে হবে, ঠিক আছে। এটা আঁকলে ভালো হয়ে যাবে, মানে ভালো নাম্বার পাবা, তুমি ফুল মার্কস পাবা। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব, এরপরে যাব, আচ্ছা, সেটা হচ্ছে দেখো এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো সবকিছু পড়ছি। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এর ভিতরে কি কি থাকবে? পেন্টোজ সুগার থাকবে, তারপরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে। পেন্টোজ সুগার দুই রকম হতে পারে, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। নাইট্রোজেন ঘটিত ক্ষারক এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে পিউরিন আর একটা আবার পাইরিমিডিন হতে পারে, এগুলো আমরা দেখছি। ফসফরিক অ্যাসিড আমরা দেখছি, এরপরে পেন্টোজ সুগার দেখছি, নাইট্রোজেন ক্ষারক দেখছি, তাই না, এগুলো আমরা কমপ্লিট করছি। এরপরে আসো, এটা একটা ছবি, এই ছবিতে কি দেখানো হয়েছে? এই ছবিতে কি দেখানো হয়েছে বলো? এই ছবিতে আমাদের নিউক্লিওসাইড, নিউক্লিওটাইডকে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা পুরাটা কি? এই পুরাটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, পুরাটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড, ঠিক আছে। এর ভিতরে কি কি আছে? একটা ফসফেট আছে, তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেজ আছে, আর কি আছে? এই যে সুগার আছে। তাই ফসফেট, সুগার, নাইট্রোজেন বেজ, এই তিনটা জিনিস মিলাই কি হয়েছে? তিনটা মিলাই তৈরি হয়েছে নিউক্লিওটাইড। বাট তুমি যদি এখান থেকে ফসফেটকে বাদ দাও, ফসফেট বাদে আমি বাকি অংশটা রাখতেছি, ফসফেট বাদে বাকি অংশটা আমি রাখতেছি। ফসফেট বাদ দিলে এখানে কি থাকতেছে? ফসফেট বাদ দিলে এই অংশটা থাকতেছে, এই অংশটা থাকতেছে।
ফসফেট বাদে কি কি আছে? নাইট্রোজেন বেজ আর হচ্ছে সুগার। ফসফেট বাদে নাইট্রোজেন বেজ এবং সুগার, এই দুটো জিনিস আছে। ঠিক আছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। ঠিক আছে, সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। এটাও আমরা অলরেডি অনেকবার দেখছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এরপরে আমরা চলে যাই তোমার জন্য একটা কুইজ। অ্যান্সার করো। সাদিয়া আরেকটু যাইতে হবে, আরেকটু আমরা যাব, বেশি না, আরেকটু। তোমাদের তো ক্লাস টাইমও 10:30 পর্যন্ত, তাই না? আমরা 35 পর্যন্ত পড়বো, ঠিক আছে? 35। সুমাইয়া তোমার মেসেজ দেখতে পাইনি এতক্ষণ, বলো, এখন বলো, অ্যান্সার দিব। আর একটু পড়তে হবে রাইসা, অনেক বড় একটা চ্যাপ্টার এটা, তাই না? শেষ করতে হবে না আমাদের? না রাফি, করি নাই এখনো। ইয়েস তাসনিম, দেখা যায়, তোমার মেসেজ দেখা যায়। ভেরি গুড তাসনিম, অ্যান্সার করছো তুমি। ইয়েস, সবার মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটার প্রশ্নটা দেখি। ডিএনএ ও আরএনএ স্থিত পেন্টোজের, মানে পেন্টোজ সুগারের কথা বলছে, পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট সুগারের পার্থক্য নির্ধারণকারী কার্বনের অবস্থান হলো কত নাম্বার কার্বনে? আমরা বলছিলাম অক্সিজেন থাকলে সেটা রাইবোজ, অক্সিজেন না থাকলে সেটা ডিঅক্সিরাইবোজ। কত নাম্বার কার্বনের কথা বলছিলাম? এটা আমাদের মনে থাকার কথা। এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, তাই না? 2 নাম্বার কার্বন, যেটা আনসার বিতে আছে, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকে তাহলে রাইবোজ, অক্সিজেন না থাকলে ডিঅক্সিরাইবোজ। তাহলে এটাই পার্থক্য করতেছে 2 নাম্বার কার্বনটা। ওকে, মাহফুজ, এটা প্রকৃতি এভাবেই দিয়ে দিছে আমাদেরকে, হাইড্রোজেন বন্ডে দিছে, এই জন্যই থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখা যাক। সবার আগে অ্যান্সার করছে ফারিয়া আক্তার, এরপরে রাফি, আমির হামজা, সুমাইয়া, পল্লবী, তুয়া, জান্নাত, তাহিরা, আবিদ, তাসফিয়া। এছাড়াও যারা রাইট অ্যান্সার করছে সবাইকেই কংগ্রেচুলেশনস, সবাইকেই অনেক অনেক কংগ্রেচুলেশনস। ওকে, তাহলে আমরা আমাদের আর ছোট একটু অংশ আছে, খুব বেশি না, অল্প একটু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা পড়ে ফেলি। আচ্ছা, তাহলে দেখো, এই যে ডিএনএ আমরা যে গঠনটা দেখলাম একটু আগে, ডিএনএ এই যে গঠনটা আমরা দেখছি, এই গঠনে আমরা দেখছি যে ডিএনএ দুইটা সূত্র, তাই না? ডিএনএ সূত্রগুলা কিন্তু স্ট্রেইট আছে। এটা একটা সূত্র, মনে হচ্ছে সোজাসুজি একটা সূত্র, এই পাশে আরেকটা সূত্র, এটাও মনে হচ্ছে খুবই সোজাসুজি স্ট্রেইট একটা সূত্র, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে এরকম সূত্রগুলা কিন্তু স্ট্রেইট হয় না। আমরা আঁকার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে স্ট্রেইট করে, লম্বা করে আঁকছি, ঠিক আছে, সোজা করে আঁকছি। বাট এই সূত্রগুলা কিন্তু এরকম সোজা হয় না। এই সূত্রগুলো অ্যাকচুয়ালি কিরকম হয়? পেঁচানো সিঁড়ির ধাপের মতো। ঠিক আছে, বলা হয় কি হেলিক্যাল গঠন, পেঁচানো গঠন, সিঁড়ির ধাপের মতো গঠন, পেঁচানো সিঁড়ির মতো গঠন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়াটসন এবং ক্রিক এই মডেলটা, পেঁচানো সিঁড়ির ধাপের মতো যে গঠন, এই মডেলটা প্রথম আবিষ্কার করছে কে? ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এন্ড ক্রিক, তারা এই মডেলটা আবিষ্কার করছে। কত সালে আবিষ্কার করছে? 1953 সালে। ঠিক আছে, এবং এটার জন্য তারা কিন্তু কি পাইছে? নোবেল পুরস্কার পাইছে। এই জন্য নোবেল পুরস্কার পাইছে 1963 সালে। ঠিক আছে, আচ্ছা, এবং তারা কি বলছে? তারা বলছে যে এই ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্স, মানে দ্বিসূত্রক একটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো গঠন। এই যে সিঁড়ির ধাপ আমরা দেখতে পাচ্ছি, সিঁড়ির ধাপ দেখতে পাচ্ছি, তাই না? এরকম সিঁড়ির ধাপের মতো গঠন অ্যাকচুয়ালি ডিএনএ এর। যেরকম এই ছবিতে যদি তাকাও, দেখো যে এই যে পেঁচানো একটা গঠন, তাই না? এই যে পেঁচানো পেঁচানো, আচ্ছা, এই যে পেঁচানো গঠন, এই পেঁচানো গঠন। ঠিক আছে, তাহলে ডিএনএ কিন্তু এরকম দেখতে, একটা সূত্র এরকম পেঁচানো, স্ট্রেট এরকম না, এটা কিরকম? এই যে এরকম, এরকম পেঁচানো, এরকম পেঁচানো, এটাও আবার এদিকে পেঁচানো, এটাও হচ্ছে এদিকে পেঁচানো। ঠিক আছে, পেঁচানো গঠন, সূত্রগুলো পেঁচায় থাকে, একটু ভাঁজ হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই যে ছবিটা, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু আমাদের বাংলাদেশেই আছে, বাংলাদেশেই আছে। এবং যারা আসছো এই জায়গায় দেখছো তারা চেনার কথা। এই ছবিটা দেখে একটু বলো দেখি, এটা কোন জায়গায় অবস্থিত? এটা আমার মেডিকেল থেকে খুবই কাছে, এটা খুবই কাছে আমার মেডিকেলের। ঠিক আছে, তোমরা কেউ আসছো কিনা এখানে, বলো দেখি। না, এটা ডিইউ নয়, না রবীন্দ্র কুঠিবাড়িও না, এটা লালবাগও না, সোনারগাঁও না। হ্যাঁ, এটা পুরান ঢাকাতে, পুরান ঢাকাতে। সাফাত মনে হয় বলছো নাকি? না,
এটা কি বলছো? মাহাদিন। মাহাদিন কারেক্ট অ্যান্সার করছো। আচ্ছা, ইরফানও বলছো, ভেরি গুড। মাহাদিন। আচ্ছা, লিসান, ফারিহা, তুহা। আচ্ছা আচ্ছা, অনেকেই জানো তাইলে, তাই না? এটা হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল, ঠিক আছে। আমি যতটুকু আমার মনে করতে পারতেছি, এটা আহসান মঞ্জিল, ঠিক আছে। আহসান মঞ্জিল এটা আমাদের মেডিকেল থেকে খুবই কাছে, 20 মিনিট 25 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় সেখানে, ঠিক আছে। আবার নদীতে নৌকাতে করেও যাওয়া যায় আহসান মঞ্জিলে। তাহলে আহসান মঞ্জিলের একটা সিঁড়ির কিন্তু এটা গঠন। তাহলে এই ডিএনএটাকে যদি আমরা আঁকি, আমরা কি দেখছিলাম? আমরা যখন ওই রাসায়নিক গঠনটা দেখলাম, আমরা কিন্তু সূত্রগুলাকে এরকম স্ট্রেট করে আঁকছি, সূত্রগুলাকে সোজা করে আঁকছি, তাই না? বাট অ্যাকচুয়ালি সূত্রগুলা কিন্তু এরকম সোজা না। সূত্রগুলা কিরকম হয়? সূত্রগুলা এরকম পেঁচানো হয়। তো ধরো এটা হচ্ছে একটা সূত্র বা সুতা, এটা একটা সুতা, এটা একটা সুতা, এটা একটা সুতা, ঠিক আছে। এটা একটা স্ট্র্যান্ড বা একটা সুতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সুতাটাতে কি দ্বারা গঠিত হয়েছে? সুতাগুলা পাশাপাশি উপর থেকে নিচে কি দ্বারা গঠিত হয়েছে বলো দেখি? উপর থেকে নিচে সুতাগুলা কি দ্বারা গঠিত হয়েছে আমাকে একটু জানাও দেখি, তোমাদের মনে আছে কিনা? উপর থেকে নিচে কি দ্বারা সুতাগুলা গঠিত হয়েছে? তাহলে এরকম সোজা না, কিন্তু এরকম সোজা না, অ্যাকচুয়ালি এরকম পেঁচানো থাকে। এটা একটা সুতা আমি আঁকছি, এক পাশে বাম পাশে সুতাটা আঁকছি। ভেরি গুড ফাতেমা। শুধু ফসফেট? নাদিদ এক্সিলেন্ট। আদিত্য ভেরি গুড। তাহলে দেখো এই সুতাগুলো আমি দেখাই তোমাকে, সুতাগুলো দেখাই। এই যে এটা একটা সুতা, এটা একটা সুতা, এটা একটা সুতা। এই সুতা কি দ্বারা গঠিত হয়েছে? এই যে সুতা, এটা কি দ্বারা গঠিত হয়েছে? পুরোটা কি এটা? এটা একটা নিউক্লিওটাইড, এর সাথে আরেকটা কি যুক্ত হয়েছে? আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে, এর নিচে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। আমরা কি বলছিলাম? এটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের পলিমার। তাহলে সুতাগুলা নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে, সুতাগুলা নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে, সুতাগুলা কি দিয়ে তৈরি হবে? নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে। আচ্ছা, তাহলে এই ছবিটা আমরা এখানে আঁকতেছি, ঠিক আছে। এই ছবিটা আমরা এর পরের পেজে আঁকতেছি, এখানে আঁকতেছি। তাহলে এটা একটা সুতা, ধরো এটা একটা সুতা, এটা একটা সুতা। তাহলে এই সুতাটা কি দ্বারা তৈরি হয়েছে? নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে। যেরকম এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে প্রথমটা কিসের নিউক্লিওটাইড? অ্যাডিনিনের নিউক্লিওটাইড, অ্যাডিনিন। এখানে নাইট্রোজেন বেস হিসেবে কি আছে? অ্যাডিনিন আছে। তাহলে আমরা এই সুতার সামনে এখানে কি লিখবো? সামনে আমরা এখানে লিখে দিব হচ্ছে অ্যাডিনিন। তারপরে কি আছে বলো দেখি? এর পরেরটাতে কি আছে? পরেরটা কিসের নিউক্লিওটাইড বলো? এই 2 নাম্বারটা, এটা কিসের নিউক্লিওটাইড বলো? 2 নাম্বারটা কিসের নিউক্লিওটাইড? কি আছে এখানে নাইট্রোজেন বেস হিসেবে? কি আছে? হ্যাঁ, পড়াবো, লিসন। ভেরি গুড, গুয়ানিন আছে এখানে, দেখতে পাচ্ছি যে গুয়ানিন নাইট্রোজেন বেস, গুয়ানিন নাইট্রোজেন বেস। তাহলে এখানে আমরা লিখবো গুয়ানিন। তারপরে কি আছে? সাইটোসিন আছে, তাহলে আমরা এখানে লিখবো সাইটোসিন। তারপরে আছে থায়ামিন আর অ্যাডেনিন, এখানে আছে হচ্ছে থায়ামিন, তাহলে অ্যাডেনিন এখানে আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম এটা একটা সূত্র হলো। এরপরে পাশে কি আছে? আরো একটা সূত্র আছে, কিন্তু পাশে কি আছে? আরেকটা সূত্র আছে, এরকম আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে। আচ্ছা সরি, একটু কারেকশন করতে হবে। তাহলে এর পাশে আরেকটা সূত্র আছে, তাই না? আরেকটা সূত্র আছে, এরকম পেঁচানো সূত্র আছে। আচ্ছা, তাহলে অ্যাডেনিন যদি থাকে এখানে, অ্যাডেনিনের পাশে কি থাকবে? অ্যাডেনিনের পাশে কি থাকবে কমপ্লিমেন্টারি হিসেবে? থায়ামিন। তাহলে গুয়ানিনের জন্য কি থাকবে এখানে? সাইটোসিন। সাইটোসিনের জন্য কি থাকবে? গুয়ানিন, ঠিক আছে। সাইটোসিনের জন্য থাকবে গুয়ানিন। থায়ামিনের জন্য কি থাকবে এখানে? কি থাকবে থায়ামিনের জন্য? এই পাশে কি থাকবে বলো, এটা তোমরা বলবা। থায়ামিনের জন্য এই পাশে কি থাকবে? ভেরি গুড, অ্যাডেনিন থাকবে। এই পাশে থাকবে হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিনের জন্য থাকবে হচ্ছে থায়ামিন, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে এরা থাকবে। এখন এই যে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এই সূত্রের এই থেকে এই যে প্যাচটা, এই প্যাচটা থেকে এখান থেকে এই প্যাচ পর্যন্ত, এই যে এই প্যাচ পর্যন্ত এই যে অংশ, এটাকে বলা হয় ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণন। এই অংশটুকুকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিএনএর পূর্ণ ঘূর্ণন, ঠিক আছে। এটাকে বলা হয় ডিএনএর পূর্ণ ঘূর্ণন।
এবং এই যে এই অংশটুকুর দৈর্ঘ্য কত জানো? এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রং, 34 অ্যাংস্ট্রং। এবং এই পূর্ণ ঘূর্ণনে বা 34 অ্যাংস্ট্রং এর ভেতরে এরকম পাশাপাশি নিউক্লিওটাইড কতগুলো আছে জানো? পাশাপাশি এরকম এই পর্যন্ত নিউক্লিওটাইড আছে হচ্ছে 10টা। পাশাপাশি এরকম নিউক্লিওটাইড আছে হচ্ছে 10টা। আচ্ছা, এবং এই পাশাপাশি যে নিউক্লিওটাইড গুলা এরা কিন্তু সম দূরত্বে অবস্থান করে। তার মানে অ্যাডেনিন থেকে গুয়ানিনের যে ডিসটেন্স, গুয়ানিন থেকে সাইটোসিনের সেম ডিসটেন্স, সাইটোসিন থেকে থায়ামিনেরও সেম ডিসটেন্স, থায়ামিন থেকে অ্যাডেনিনেরও সেম ডিসটেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে সম দূরত্বে এরকম পাশাপাশি 10টা নিউক্লিওটাইড অবস্থান করতেছে 34 অ্যাংস্ট্রং দূরত্বের মধ্যে, লেন্থের মধ্যে। তাহলে পাশাপাশি দুইটা নিউক্লিওটাইড এখান থেকে এতটুকু, এই ডিসটেন্সটা কতটুকু হবে, বা এখান থেকে এতটুকু, এই ডিসটেন্সটা কতটুকু হবে বলো দেখি? ভেরি গুড, ভেরি গুড। 3.4 অ্যাংস্ট্রং হবে। এই ডিসটেন্সটা হবে 3.4 অ্যাংস্ট্রং। ঠিক আছে? আর এই পূর্ণ ঘূর্ণনের ব্যাস, এই যে এই ব্যাসটা বা এই ব্যাসটা, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রং। এটা হলো 20 অ্যাংস্ট্রং। এটা হলো 20 অ্যাংস্ট্রং। ঠিক আছে? আর এদের মধ্যে মাঝে মাঝে কি বন্ধন থাকবে? হাইড্রোজেন বন্ড। এই যে হাইড্রোজেন বন্ড দুটা, এর সাথে তিনটা, তিনটা হাইড্রোজেন বন্ড, এর সাথে তিনটা, এরকম হাইড্রোজেন বন্ড মাঝে মাঝে থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়াটসন ক্রিক মডেল অনুযায়ী ডিএনএ এর গঠন। ওয়াটসন ক্রিক মডেল অনুযায়ী এটা ডিএনএ এর গঠন। এই যে এখানেও একটা ছবি আমরা এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ওয়াটসন ক্রিক মডেল অনুযায়ী ডিএনএ এর গঠন। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এরপরে তাহলে আমরা যাই। এরপরে ডিএনএ এর কাজ, ডিএনএ এর গঠন সম্পর্কে আমরা অনেক কিছু জানছি। এখন আমরা ডিএনএ এর কাজে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, তাহলে ক্রোমোজোমের ভেতরেই থাকে, তাহলে এটা কি গাঠনিক উপাদান হিসেবে কাজ করতেছে ক্রোমোজোমের, তাই না? আচ্ছা, এবং আমরা বলছি এটা কি আমাদের যে বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে সন্তানের দেহে বাহিত করে, তাহলে এটা কি বংশগতির ভিত্তি, বংশগতির ভিত্তি হিসেবে কাজ করে। সকল বৈশিষ্ট্য সে ধারণ, নিয়ন্ত্রণ, প্রকাশ ও স্থানান্তর করে। জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক, শারীরতত্ত্বিক জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক। পরিবৃত্তি বা মিউটেশন, মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে, মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। এই পরিবৃত্তি বা মিউটেশন কি জিনিস? এটা হচ্ছে ডিএনএ এর ওই যে নাইট্রোজেন সিকোয়েন্স গুলা ছিল, যেরকম ধরো এখানে প্রথমে আছে কি, প্রথমে আছে হচ্ছে আমাদের অ্যাডেনিন, তারপরে গুয়ানিন, তারপরে সাইটোসিন, তারপরে থায়ামিন। তো এটা কোনো কারণে যদি পরিবর্তিত হয়ে ধরো এখানে অ্যাডেনিনের জায়গায়, অ্যাডেনিনের পরে গুয়ানিন থাকার কথা, সেখানে আসছে সাইটোসিন, তারপরে ধরো আসছে গুয়ানিন, তারপরে আসছে ধরো আবার সাইটোসিন, এরকম যদি চেঞ্জ হয়ে যায়, এই যে চেঞ্জটা ঘটে, এরকম যদি চেঞ্জ হয়ে যায়, এটাকেই বলা হয় পরিবৃত্তি বা মিউটেশন। এটাকেই বলা হয় পরিবৃত্তি বা মিউটেশন। এর ফলে কি হতে পারে? ক্যান্সার হতে পারে। এর ফলে কিন্তু ক্যান্সার হতে পারে। ঠিক আছে? ওকে, তবে ডিএনএ অনেক ক্ষেত্রে সেটাকে আবার মেরামত করতে পারে, সমস্যাটাকে মেরামত করে নিতে পারে। সমস্যা হলে সেটাকে মেরামত করে নিতে পারে। যদি মেরামত করতে না পারে সেক্ষেত্রে ক্যান্সার হয়। আচ্ছা, এবং ডিএনএ কি রেপ্লিকেশন বা প্রতিলিপন হতে পারে। তার মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারে, যেটা সম্পর্কে তোমরা নেক্সট ক্লাসে পড়বা। ডিএনএ রেপ্লিকেশন কিভাবে ঘটে সেটা তুমি পড়বা। তাহলে এগুলো হচ্ছে ডিএনএ এর কাজ বা বৈশিষ্ট্য। এরপর আসো আরএনএ তে আমরা একটু চলে যাব, আরএনএ তে চলে যাব। ঠিক আছে? আরএনএ এর গঠন একই রকম। আরএনএ তো একটা নিউক্লিক অ্যাসিড, তাই না? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ এবং আরএনএ এর গঠনের মধ্যে একটা পার্থক্য তোমরা অলরেডি বলছো, সেটা হচ্ছে এদের একসূত্রক। আরএনএ হচ্ছে একসূত্রক, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। ঠিক আছে? আর কি পার্থক্য? আর কোনো তেমন কোনো পার্থক্য নাই। আরএনএ এর ক্ষেত্রেও কি থাকবে? এটাও একটা নিউক্লিক অ্যাসিড, যেহেতু নিউক্লিওটাইডের পলিমার হবে, তাহলে সেখানেও নিউক্লিওটাইড থাকবে, অনেক নিউক্লিওটাইড দ্বারা এটা গঠিত হবে। বাট নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন সুগারটা নিবা? আরএনএ গঠনের ক্ষেত্রে তুমি কোন সুগারটা নিবা বলো দেখি? আরএনএ গঠনের ক্ষেত্রে কোন সুগারটা নিতে হবে? সুগার, সুগার। ইউরাসিল তো নাইট্রোজেন বেস, নাইট্রোজেন যুক্ত ক্ষারক। আচ্ছা, এখানে কোন সুগার নিব আমরা? ভেরি গুড, ফাহিম, ফাতেমা, রতন, শাফাত, নাওশিন, ফারহানা, সুরাইন, শাফাত, তানিম, এক্সিলেন্ট। আমরা রাইবোজ সুগারটা নেব, ডিঅক্সি রাইবোজ সুগার নেব না, সেক্ষেত্রে নেব রাইবোজ সুগার। আচ্ছা, তাহলে রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা কি কি নিব দেখি, তাহলে আমরা লিখি। এখানে আমরা নিব হচ্ছে একটা রাইবোজ সুগার। আচ্ছা, আর কি নিব? আমরা নিব হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে কাকে নিতে পারবো না? এক্সেপ্ট থায়ামিন, থায়ামিনকে নিতে পারবো না। আর কি নিব? ফসফেট বা ফসফরিক অ্যাসিডকে আমরা এখানে নিব। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে রাসায়নিক গঠন। আর এর ভৌত গঠন কি? এরা হচ্ছে এক সূত্রক।
এটা হচ্ছে এক সূত্র। আচ্ছা, অবস্থান ও বিস্তৃতি, এদের মধ্যে বেশিরভাগ 90%ই থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, 90% থাকে সাইটোপ্লাজমে। আর বাকি যে 10% আছে এইটা থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসে এটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আরএনএ এর কিন্তু ক্লাসিফিকেশন আছে। ডিএনএ এর কোনো ভাগ ছিল না, বাট আরএনএ কে আবার 5টা ভাগে ভাগ করা যায়। আরএনএ কে কয়টা ভাগে ভাগ করা যায়? আরএনএ কে 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে টি আরএনএ, বা টিতে হচ্ছে ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। এম আরএনএ, এম তে হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ। আমাদের ফোনে যেরকম মেসেঞ্জার আছে, আমাদের বডিতেও কিন্তু মেসেঞ্জার আছে, তাই না? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আরতে রাইবোজোমাল আরএনএ, জিতে হচ্ছে আমাদের জেনেটিক আরএনএ, আর এমআই এটাতে হচ্ছে মাইনর আরএনএ, মাইনর মাইনর আরএনএ, ঠিক আছে। তাহলে এই 5 ধরনের আরএনএ আমাদের বডিতে পাওয়া যায়। এই 5 ধরনের আরএনএ আমাদের বডিতে আমরা দেখতে পাই। ওকে, ভেরি গুড। ইয়েস, মেসেঞ্জারও আছে আমাদের বইয়ে। ওকে, এরপর আমরা আসি এই যে আরএনএ গুলার ক্লাসিফিকেশন আমরা আসবো, ঠিক আছে। তাদের বৈশিষ্ট্য বা কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, তাহলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা কিছু আরএনএ এর ছবি দেখতে পাচ্ছি। এর মধ্যে এই যে এগুলা, এগুলা কি? এগুলো হচ্ছে টিআরএনএ, এগুলো হচ্ছে টিআরএনএ, ঠিক আছে। আর এই যে এটা, যেটা এই যে এটা কিন্তু হচ্ছে এমআরএনএ। এরা কোথায় অবস্থান করতেছে? এরা রাইবোজোমের মধ্যে অবস্থান করতেছে, এরা রাইবোজোমের ভেতরে অবস্থান করতেছে, তাই না? তাহলে রাইবোজোমের ভেতরে টিআরএনএ এবং এমআরএনএ অবস্থান করে একটা কাজ করতেছে। রাইবোজোমের ভেতরে কি কাজ হয় বলো দেখি? তোমরা পড়ছো এই চ্যাপ্টারেই, কি কাজ হয় বলো? প্রোটিন তৈরি হয়, সবাই জানো, তাই না? এক্সিলেন্ট। নিঝুম, সুরাইম, মারুফা, সাফাত, উন্নত, রাদিয়া, রায়ান, রুদ্র, উন্নত। আচ্ছা, সবাই জানো যে প্রোটিন সংশ্লেষণ হয়। তাহলে এই যে টিআরএনএ এবং এমআরএনএ, এরা কিন্তু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এটা আমাদেরকে প্রথম কথা মনে রাখতে হবে। এরা কোথায় আছে? রাইবোজোমের ভিতরে, রাইবোজোমের সাথে কাজ করতেছে। তাহলে এরা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে। এখন প্রোটিনের গাঠনিক একক কি বলো দেখি? প্রোটিনের গাঠনিক একক কি জানো? প্রোটিনের গাঠনিক একক কি? ভেরি গুড, বর্ণ বলছো। অ্যামিনো অ্যাসিড, রাইসা, মারুফা বলছো অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে আমাদের এমআরএনএ, এমআরএনএ তে দেখো একটা জায়গাতে বলছে, এই জায়গাতে কি বলছে দেখো, এখানে কি আছে? এই জায়গাটাকে কি বলছে? কোডন। এটাকে কি বলছে? কোডন, ঠিক আছে। এটাকে বলছে কোডন। আর টিআরএনএ তে আবার কি আছে? টিআরএনএ তে দেখো অ্যান্টিকোডন আছে, টিআরএনএ তে আছে হচ্ছে অ্যান্টিকোডন, ঠিক আছে। তাহলে প্রথম কথা একটু মনে রাখবা, এমআরএনএ তে কি থাকে? কোডন থাকে। এমআরএনএ তে কোডন থাকে, আর টিআরএনএ তে কি থাকে? অ্যান্টিকোডন থাকে। এই দুটো কথা একটু মনে রাখবা, এমআরএনএ তে কোডন থাকে আর টিআরএনএ তে থাকে অ্যান্টিকোডন। এই দুটো জিনিস কি আমি একটু বোঝাই দিচ্ছি, দেখো। তাহলে ধরো এটা তোমার হচ্ছে একটা এমআরএনএ, এমআরএনএ। এই এমআরএনএ এর গঠনে কি আছে? নিউক্লিওটাইড আছে। ধরো প্রথমে আছে তোমার হচ্ছে অ্যাডেনিনের নিউক্লিওটাইড, তারপর আছে সাইটোসিন, তারপরে ধরো গুয়ানিনের নিউক্লিওটাইড আছে। তাহলে এরকম পাশাপাশি 3টা নিউক্লিওটাইড একত্রে যে অংশটা তৈরি করছে, এটার নামই হচ্ছে কোডন। এটার নামই হলো কোডন, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো কোডন। তাহলে কোথায় আছে? এটা এমআরএনএ তে আছে। তাহলে অ্যান্টিকোডন কোথায় থাকবে? টিআরএনএ তে। তো ধরো এটা হচ্ছে তোমার টিআরএনএ, এটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এই জায়গাতে এরকম কি আছে? অ্যান্টিকোডন। তাহলে
এসিজি এদের অ্যান্টিকোডন কি হবে? অ্যাডেনিনের পরিপূরক কে বলো দেখি? অ্যাডেনিনের পরিপূরক এক্ষেত্রে কি হবে তোমরা বলতে পারলে খুবই খুশি হব। বলো, ভুল করা যাবে না, একটু ট্রিকি কিন্তু। অ্যাডেনিনের সম্পূরক নাইট্রোজেন বেস কি? ফাতেমা, এক্সিলেন্ট। বুস্টার ভুল করে ফেলছো, অনেকেই ভুল করে ফেলতেছো, বাট ইমন, ফাতেমা, মাহদিন কারেক্ট আনসার করছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা কি একটা টিআরএনএ? এটা টিআরএনএ, টিআরএনএ। এখানে কি থায়ামিন থাকতে পারবে? আরএনএ তে কি থায়ামিন থাকতে পারে? বলো দেখি। ভেরি গুড আবিদ। আচ্ছা, তাহলে এখানে ইউরাসিল থাকবে, এখানে ইউরাসিল থাকবে। সাইটোসিনের জায়গায় কি থাকবে? গুয়ানিন থাকবে। আর গুয়ানিনের জায়গায় কি থাকবে? সাইটোসিন থাকবে। তাহলে এই অংশটা এটাই হচ্ছে এদের অ্যান্টিকোডন। এটা কোডন আর এটা হলো অ্যান্টিকোডন। ঠিক আছে, অ্যান্টিকোডন। আচ্ছা, তাহলে টিআরএনএ অ্যান্টিকোডন কোন আরএনএ তে থাকে? টিআরএনএ তে। আর কোডন কোথায় থাকে? এমআরএনএ তে। আশা করি এটা মনে রাখতে পারবো। আচ্ছা, এবং এই টিআরএনএ কি করে? একটা অ্যামিনো অ্যাসিড এই জায়গাতে একটা অ্যামিনো অ্যাসিডকে পরিবহন করতে পারে, ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়। একটা অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে পরিবহন করতে পারে টিআরএনএ। এই যে দেখো, এই ছবিতেও আছে, এই ছবিতেও আছে যে অ্যামিনো অ্যাসিডকে ক্যারি করতেছে টিআরএনএ। টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে ক্যারি করতেছে। আচ্ছা, তাহলে এখন আসো আমাদের এমআরএনএ। দেখো এমআরএনএ তে কি আছে? আমরা বললাম যেটা কোডিং অংশ থাকে, কোডিং অংশ এমআরএনএ তে থাকে এবং এটা কি লম্বা চেইনের মতো, লম্বা চেইনের মতো। ঠিক আছে, কয়টা বেজ মিলে হয়? তিনটা বেজ, তিনটা নাইট্রোজেন বেজ মিলে একটা কোডন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এটা যে প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়, প্রোটিন সংশ্লেষণে বার্তা বহন করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রোটিন তৈরি ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই প্রোটিন তৈরি যেটাকে বলা হয় ট্রান্সলেশন, এটা কিন্তু লাস্ট লেকচারে তোমরা আবার পড়াশোনা করবা, সেখানে আরো বুঝতে পারবা, বাট আপাতত যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমি দেখাই দিছি। ঠিক আছে, আচ্ছা, টিআরএনএ তে আসো। টিআরএনএ, টিআরএনএ হচ্ছে কতগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত? 75 থেকে 90টা, খুব বেশি না। ঠিক আছে, এবং এরা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্রকার আরএনএ। আচ্ছা, টিআরএনএ এর 5টা বাহু ও 4টা ফাঁস থাকে, 5টা বাহু এবং 4টা ফাঁস থাকে। এরকম প্যাচানো ট্যাচানো গঠন, তো এগুলাকে মানে বিভিন্ন নামে ডাকা হয়। যেরকম আমাদের হচ্ছে এটাকে বলা হয় টি লুপ, এরপরে এখানে অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে আমরা দেখছিলাম, এরপরে এখানে ডি লুপ এটাকে বলছে, আর এই যেটাকে অ্যান্টিকোডন লুপ বলছে, অ্যান্টিকোডন লুপ, আর এটা হচ্ছে পরিবর্তনশীল লুপ। ঠিক আছে, তাহলে এই নামগুলো একটু দেখে রাখো। আচ্ছা, এবং এরা কি কাজে ব্যবহৃত হয়? এরা হচ্ছে জেনেটিক অ্যামিনো অ্যাসিড স্থানান্তর করে, যে অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে, অ্যামিনো অ্যাসিডকে তারা ট্রান্সফার করে। ওকে, এরপরে দেখো আর আরএনএ, এটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ এবং এর কাজ কি? আরতে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আমরা বলছিলাম মনে আছে? রাইবোজোমাল আরএনএ, তাহলে এটা কি রাইবোজোম তৈরি করবে, রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরি করবে। যেটা কি জেনেটিক আরএনএ, তাহলে এটা কি করবে? বংশগতীয় বস্তু বা জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে, জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে। মাইনর আরএনএ, এমআইতে মাইনর আরএনএ, মাইনর বোঝায়। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে স্বল্প পরিমাণে থাকে, কোষে স্বল্প পরিমাণে থাকে। এদের কাজ কি? এরা হচ্ছে এনজাইম তৈরিতে ব্যবহৃত হয় বা এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে, এনজাইমের কাঠামো দান করে অথবা এনজাইম হিসেবেই কাজ করে, এনজাইমের কাঠামো দান করে অথবা এনজাইম হিসেবে কাজ করে। শেষ, আমরা শেষ পথে চলে আসছি, 2 মিনিট আর। আচ্ছা, এখন দেখো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। তাহলে ডিএনএ সম্পর্কে আমরা জানছি, আরএনএ সম্পর্কে আমরা ভালোভাবে জানছি। আমরা এখন ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, 1 মিনিট লাগবে আর। ঠিক আছে, তাহলে এগুলো আমরা সব জানি অলরেডি, জাস্ট একটু রিভিউ করি। ডিএনএ কি? দ্বিসূত্রক। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, সরি, পেঁচানো গঠন, আর আরএনএ হচ্ছে একসূত্রক, তাই না? আচ্ছা, রাসায়নিক গঠনে কি কি থাকে আমরা এগুলা অলরেডি জানছি, তুমি পড়লেই বুঝতে পারবা, এগুলো অনেকবার আলোচনা হয়েছে, এখন আর বলতেছি না। তাইলে আচ্ছা, আরএনএ কিন্তু 5 প্রকারের হইতে পারে, আরএনএ 5 প্রকারের হইতে পারে, বাট ডিএনএ এরকম কোনো প্রকারভেদ নাই, এরকম কোনো প্রকারভেদ নাই। উৎপত্তি, রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তৈরি হতে পারে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারে, বাট একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি হতে পারে না। ঠিক আছে, এরপরে আসো অবস্থান কোথায় থাকে। আমরা বলছিলাম ডিএনএ, তোমরাই বলছিলে অ্যাকচুয়ালি ক্রোমোজোমে থাকে, তাই না? তোমরা জানো কিন্তু ক্রোমোজোমে থাকে। আর আরএনএ ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিওলাস, অনেক জায়গাতেই থাকতে পারে। ঠিক আছে, অনেক জায়গাতেই থাকতে পারে। তবে বেশিরভাগ কোথায় থাকে? বেশিরভাগ আরএনএ কোথায় থাকে মনে আছে? বেশিরভাগ আরএনএ কোথায় থাকে মনে করো দেখি, বলো দেখি একটু কুইক। ক্লাস শেষ, ক্লাস শেষ প্রায়। বেশিরভাগ আরএনএ কোথায় থাকে বলো? মাইনর আরএনএ প্রোটিন তৈরি করে, যেটা অল্প পরিমাণে থাকে, মানে আমাদের কোষে যেটা অল্প পরিমাণে থাকে বা হচ্ছে তোমার কম গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় মাইনর আরএনএ। কম গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ, বাট হচ্ছে স্বল্প পরিমাণে থাকে। ঠিক আছে, সেটা হলো মাইনর আরএনএ, এটা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছো সাইটোপ্লাজম, তাই না? সবচেয়ে বেশি থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। ওকে,
কাজ, এটাও আমরা পড়ছি, প্রধান কাজ, এগুলো আমরা পড়ছি, ঠিক আছে। বংশগতি, বংশগতিতে কে ভূমিকা রাখে, ডিএনএ না আরএনএ? অবশ্যই মনে রাখবা ডিএনএ। বাট ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটা বংশগতিতে ভূমিকা রাখতে পারে, ভাইরাল আরএনএ বংশগতিতে ভূমিকা রাখতে পারে। তাছাড়া আরএনএ অন্য কোনো প্রাণীতে, উন্নত প্রাণীতে বংশগতি বস্তু হিসেবে কাজ করে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। সংখ্যার কথা যদি আমরা চিন্তা করি, ডিএনএ তে অসংখ্য নিউক্লিওটাইড থাকে, অসংখ্য নিউক্লিওটাইড থাকে, অনেক বেশি, অনেক বেশি। বাট আরএনএ তে খুব বেশি নিউক্লিওটাইড থাকে না, এরা ছোট ছোট, এরা ছোট ছোট, নিউক্লিয় সংখ্যা অনেক কম, ঠিক আছে, অনেক কম। ডিএনএ অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, অতিবেগুনি রশ্মি, সূর্যের যে অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে, এটা ডিএনএ অধিক পরিমাণে শোষণ করতে পারে, আর আরএনএ খুব বেশি শোষণ করতে পারে না, কম পরিমাণে শোষণ করে, ঠিক আছে। এগুলাই, আণবিক ওজন দরকার নাই, আণবিক ওজন দরকার নাই আমাদের, ঠিক আছে, এটা দরকার নেই। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু পড়বো, আশা করি আমাদের জন্য অনেক ইজি হয়েছে, এবং তুমি যদি একটু রিডিং পড়ো নিজে নিজে, তাহলে খুব ভালো অ্যান্সার করতে পারবা এখান থেকে যে কোনো কিছু। আর হচ্ছে একটা কুইজ আছে, এই কুইজটা তাহলে আমরা অ্যান্সার করে ক্লাস শেষ করে ফেলি, কুইজ অ্যান্সার করে ক্লাস শেষ করে ফেলি। আচ্ছা সাফাত, তাহলে অ্যান্সার করতে করতে তুমি তুমি হচ্ছে তুমি হচ্ছে দেখো এটা সাফাত, তাহলে এই যে দেখো সাফাত একটা প্রশ্ন করছে, এই যে আমাদের হচ্ছে এই যে অংশটা, এই যে একটা প্যাচ, এটা একটা, তারপর এটা একটা, এরকম 3 নাম্বার 1 আর 3 এই জায়গাতে, এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় পূর্ণ ঘূর্ণন, ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণন বা সম্পূর্ণ প্যাচ, পূর্ণ ঘূর্ণন বলা হয় অথবা সম্পূর্ণ প্যাচ বলা হয়। এই ছবিতে যদি দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, বা যদি এখান থেকে তুমি ধরো এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় পূর্ণ ঘূর্ণন বা সম্পূর্ণ প্যাচ, যার ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে, এটাই বলছি। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখি আমরা। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি আগে। যদি এখানে সাইটোসিন থাকে, তার সাথে কি থাকবে, গুয়ানিন থাকবে, অ্যাডেনিন থাকলে কি থাকবে, থায়ামিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, অ্যাডেনিন থাকলে আবার কি থাকবে, থায়ামিন, গুয়ানিন থাকলে কি থাকবে, সাইটোসিন থাকবে। তাহলে কয়টা করে থাকবে দেখো, সাইটোসিন গুয়ানিন কয়টা বন্ড দ্বারা কানেক্টেড থাকে, 3টা, অ্যাডেনিন থায়ামিন 2টা, 3টা, 3টা, 2টা, তাহলে কয়টা হলো, 3 2 5 8 10 আর হচ্ছে 3 13, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 13টি হাইড্রোজেন বন্ড, 13টা হাইড্রোজেন বন্ড, তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখি সবাই কারেক্ট অ্যান্সার করছে, ফাতেমা, এরপর ইক্তেদারুল, লুবায়েদ, তাইজুল, প্রান্তিকা, তাসফিয়া, জাইনা, নাজমুল, জিম, রামিম সহ আরো যারা কারেক্ট অ্যান্সার, সবাইকে কংগ্রেচুলেশন। যারা একটু মিস্টেক করে ফেলছো বুঝতে, কোনো সমস্যা নাই, তোমরাও ইনশাল্লাহ এটা অবশ্যই পারবা এরপর থেকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ক্লাস মোটামুটি শেষ করে ফেলতে পারি। তোমাদের একটা হোমওয়ার্ক আছে, ডিএনএ গঠন বর্ণনা করো, ছবিগুলো কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার করতে তুমি মানে পরীক্ষায় হলে কিন্তু পারবা না। তাহলে তোমাকে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং তুমি সাবমিট করবা, ছবিটা সাবমিট করবা, ঠিক আছে, গ্রুপে, ফেসবুক গ্রুপে দিবা, আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি শেষ করে ফেলছি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। রাফির ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ। মিজান, তোমার মেসেজ দেখতে পাইনি, কেবল দেখতে পেলাম। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই শেষ করতে পারি, যদি কোনো প্রশ্ন না থাকে। এত সুন্দর করে কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কখনো সুযোগ হলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।